আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে কোয়েরি প্রসেসিং সিস্টেম নিয়ে ক্লাস নেওয়ার কথা ছিল, তো আমি চলে আসলাম ক্লাস নেওয়ার জন্য। তো প্রথমে যে জিনিসটা চেক করবেন সেটা হলো শব্দ এবং স্ক্রিন দুটাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, সেই জিনিসটা একটু আমাকে জানাবেন। হ্যাঁ, তারপর আমি ক্লাসে চলে যাব। তো প্রথমে যে শব্দ এবং ভিডিও দুইটা শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন। হ্যাঁ, এভরিথিং ওকে না? ভেরি গুড। তো আজকে আমাদের কোয়েরি প্রসেসিং সিস্টেম এই জিনিসটা নিয়ে ক্লাস নেওয়ার কথা ছিল, তো আমরা এটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। হ্যাঁ, কি আলোচনা করব সেটা হলো যে আমাদের আসলে কোয়েরি প্রসেসিং সিস্টেমের অনেকগুলো ধাপ আছে, সেগুলো শিখব। তো আমরা শিখব রিলেশনাল অ্যালজেব্রা, তারপর আমরা শিখব এসকিউএল। সো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো আমরা আজকের ক্লাসটা মোটামুটি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কমপ্লিট করব। তাতে কি হবে, তাতে আমরা সব জিনিসগুলো ভালো মতো শুনবো। হ্যাঁ, সব জিনিসগুলো ভালো মতো দেখবো এবং শুনবো। আচ্ছা, তো তাতে আমাদের আশা করি সব জটিলতাগুলো দূর হবে, এবং কেন আমরা রিলেশনাল অ্যালজেব্রা এগুলো পড়বো সেটা একটু ভালো করে দেখব। কারণ রিসেন্ট পরীক্ষাগুলোতে এগুলো অনেক বেশ আসতেছে। হ্যাঁ, সো সেজন্য আমাদেরকে এগুলো দেখতে হবে। আচ্ছা, সো 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে আমরা শুরু করে দিব ক্লাসটা। তো যারা এখনো ক্লাসে করেন মানে আসেননি ক্লাসে, কাইন্ডলি একটু চলে আসেন। তো আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ একটু অ্যাডভান্স লেভেলের জিনিস। হ্যাঁ, সো অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো আমাদেরকে একটু দেখতে হবে, সেজন্য আমি আজকে এই ক্লাসটা নিব। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, সো আমি শুরু করি তাহলে আজকের। প্রথমে আমরা শুরু করব রিলেশনাল অ্যালজেব্রা নিয়ে। হ্যাঁ, রিলেশনাল অ্যালজেব্রা নিয়ে আমরা শুরু করব প্রথমে। সো রিলেশনাল অ্যালজেব্রা কি জিনিস সেটাকে বুঝাবো, তারপর আমরা রিলেশনাল অ্যালজেব্রাটা দেখব। আমরা এমনভাবে দেখব যাতে কোয়েরি অ্যান্ড রিলেশনাল অ্যালজেব্রা দুইটা জিনিসকে আমরা একসাথে দেখতে পারি। ওকে, তো আমরা সেইভাবে দেখব আর কি। তো ওইভাবে মোটামুটি ক্লাসটা সাজানো আছে। সো আমরা একটু মজা করে দেখি আজকের ক্লাসটা, তো তাতে আমাদের এই উপকার হবে। আচ্ছা, প্রথমে আমি রিলেশনাল অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, রিলেশনাল অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। সো রিলেশনাল অ্যালজেব্রা জিনিসটা কি আসলে, হ্যাঁ, সেটা বোঝার আগে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখব। আচ্ছা, তো রিলেশনাল অ্যালজেব্রাটা আসলে কিছুই না, কোয়েরির একটা ট্রান্সলেশন প্রসেস। কোয়েরির একটা ট্রান্সলেশন প্রসেস। হ্যাঁ, যেমন কি ধরেন আমরা যদি সি প্রোগ্রামিং লিখি, হ্যাঁ, তাহলে এটা জিনিসটা কি হয়, সি প্রোগ্রামটা যখন লিখবো তখন আমরা ধরেন এরকম করে লিখলাম মেইন, তারপরে লিখলাম প্রিন্ট এফ, তারপরে এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড সামথিং এলস, এভাবে বন্ধ করে দিলাম। তাহলে এই প্রসেসটা কম্পিউটারে যাবে, সে অবজেক্ট কোড তৈরি করবে, অবজেক্ট মানে সামথিং ডট ওবিজে কোড তৈরি করবে, তারপর সেখান থেকে সে মেশিন কোডে কনভার্ট হয়ে সেটা এক্সিকিউট হয়ে ডট ইএক্সি ফাইল তৈরি করার পরে আমরা যা আউটপুটটা দেখতে পারবো। হ্যাঁ, তাহলে এটা ছিল আমাদের সি কোডের একটা ফ্যাক্টর, মানে আমরা এভাবে সি কোড করতাম। হ্যাঁ, আমরা এভাবে সি কোড করতাম। তো এখন সেম জিনিসটাই যদি আমরা এসকিউএল এর ক্ষেত্রে করি, তো এসকিউএল এর ক্ষেত্রে আমরা ধরেন একটা সিম্পল টেবিল থেকে আমরা রিটাইপ করি, সিলেক্ট স্টার ফ্রম কি টেবিল নেম, ধরেন স্টুডেন্ট। তাহলে যখন এটা লিখছি, কম্পিউটার তো এটা বুঝে না, কম্পিউটারকে এটা বুঝে না, তখন এই যে এসকিউএলটা আছে সেটা রিলেশনাল
অ্যালজাব্রায় কনভার্ট হয়। রিলেশনাল অ্যালজাব্রায় কনভার্ট হওয়ার পরেই জিনিসটাকে কম্পিউটার এক্সিকিউট করে এক্সিকিউটেবল কোডে কনভার্ট করে। হ্যাঁ, সো এই যে ফ্যাক্টরটা আমরা কি এসকিউএলটা শিখছি, কিন্তু এসকিউএলটা আসলে রিলেশনাল অ্যালজাব্রা কিভাবে কনভার্ট হচ্ছে সেই জিনিসটা আজকে আমরা শিখবো। রিলেশনাল অ্যালজাব্রা কেন শিখবো? কারণ রিলেশনাল অ্যালজাব্রাগুলো অনেক পরীক্ষায় ইদানিং আসা শুরু করছে। তো কোথায় কোথায় আসছে সেটা আমরা আগে দেখি। রিলেশনাল অ্যালজাব্রাগুলো আসছে বিবি এপি 2019 সালে আসছে। তারপরে কিছুদিন আগে বিপিডিবি 2021, ওখানে 10 মার্কের আসছে রিলেশনাল অ্যালজাব্রা। তারপরে ব্যাংকের এসিস্ট্যান্ট প্রোগ্রামারে এমসিকিউতে আসছে রিলেশনাল অ্যালজাব্রা। সো এই রিলেশনাল অ্যালজাব্রাগুলো বর্তমান সময় খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন কঠিন হলেই রিলেশনাল অ্যালজাব্রা দিবে। তো আমরা খুবই মজা করে আজকে রিলেশনাল অ্যালজাব্রাটাকে দেখব। আচ্ছা, খুবই মজা করে রিলেশনাল অ্যালজাব্রাটাকে দেখব, যাতে খুব সহজে আমাদের জিনিসটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, আচ্ছা, সো আমরা চলে যাই, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। রিলেশনাল অ্যালজাব্রা কীভাবে কাজ করে, প্রসেসিংটা কীভাবে কাজ করে সেই জিনিসটাতে আমরা চলে যাই। ওকে, ফাইন। তো প্রথমে আমরা স্ট্রাকচার দেখি, রিলেশনাল অ্যালজাব্রা কীভাবে কাজ করে সেটা একটু দেখি। স্ট্রাকচার হলো এসকিউএল কোয়েরি আমরা যখন লিখব, সো এই কোয়েরি থেকে চলে আসবে রিলেশনাল অ্যালজাব্রা এক্সপ্রেশন, রিলেশনাল অ্যালজাব্রা এক্সপ্রেশন। তারপরে ওখান থেকে আসবে কোয়েরি এক্সপ্রেশন প্ল্যান, হ্যাঁ। তারপর আসবে এক্সিকিউটেবল প্ল্যান। মানে ব্যাপারটা বোঝাচ্ছে এরকম যে এসকিউএল কোয়েরি আমরা যখন লিখবো, সিলেক্ট স্টার ফ্রম হাবিজাবি যখন লিখবো, এরপরে সেটা কম্পিউটারে যায় কনভার্ট হচ্ছে রিলেশনাল অ্যালজাব্রা এক্সপ্রেশনে, যেটা আমরা এখন শিখবো। কম্পিউটার কিভাবে কনভার্ট করে সেটা আমরা শিখবো। তারপরে সেটা চলে আসে কোয়েরি এক্সপ্রেশন প্ল্যানে চলে আসে, তারপর চলে আসে এক্সিকিউটেবল প্ল্যানে, মানে এক্সিকিউটেবল প্ল্যান এই জিনিসটাতে চলে আসে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা একটু জাস্ট থিওরিটিক্যালি মাথায় রাখলাম আর কি। হ্যাঁ, কারণ আমরা এই যে রিলেশনাল অ্যালজাব্রা এটা কি আমাদের করা লাগে? এটা আমাদের করা লাগে না। এটা কে করে? এটা হলো কম্পিউটার অটোমেটিক করে। কম্পিউটার কি করে? অটোমেটিক করে। কিন্তু আমাদের শেখার জন্য এখন শেখা লাগতেছে। তো আমাদের করা লাগে বেসিক্যালি এসকিউএল কোয়েরি। আমরা এসকিউএল কোয়েরি ডাটাবেসে লিখে দিই, লিখে দেওয়ার পরে সেই অনুযায়ী রিলেশনাল অ্যালজাব্রা এক্সপ্রেশনটা অটোমেটিক কম্পিউটার করে নেয়। সো কিন্তু আমরা এখন কেন শিখবো? যে কম্পিউটার এক্স্যাক্টলি কিভাবে করে সেই জিনিসটা আমাদেরকে জানার জন্য আমরা শিখবো আর কি। হ্যাঁ, ধরেন কম্পাইলার ডিজাইন আমরা কেন শিখি? কম্পাইলার ডিজাইন অ্যাকচুয়ালি শিখি যে কম্পিউটার কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য। কারণ আমরা যদি কম্পাইলার ডিজাইন না শিখতে পারি তাহলে কি কম্পাইলার বানাইতে পারবো? বানাইতে পারবো না। দ্যাটস ওয়াই এই জিনিসটা হলো কম্পাইলার। সো এই এসকিউএলটা আমরা যখন লিখবো সেটা রিলেশনাল অ্যালজাব্রা এক্সপ্রেশনে কিভাবে কম্পাইল হয় আমরা সেই জিনিসটা এখানে দেখবো আর কি। হ্যাঁ, সেই জিনিসটা এখানে দেখবো। আচ্ছা, ওকে। সো আমরা এই জিনিসটা একটু এখন ইজিলি খেয়াল করি। আচ্ছা, সো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে, রিলেশনাল অ্যালজাব্রা কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, সো এই রিলেশনাল অ্যালজাব্রা কাজ করার জন্য প্রথমে আগে আমাদেরকে টাইপটা বুঝতে হবে। রিলেশনাল অ্যালজাব্রা সাধারণত অপারেশন 2 প্রকারের অপারেশন করে। তাহলে এই রিলেশনাল অপারেশন একটু খাতা কলম নেন, এখন শিখতে সুবিধা হবে। রিলেশনাল অপারেশন সাধারণত 2 ভাবে হয়। একটাকে করা হলো ইউনারি অপারেশন। তো ইউনারি অপারেশনের মধ্যে 2 ধরনের জিনিস আছে। একটা হলো সিলেক্ট, যেটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, আর একটা হলো প্রজেক্ট, যেটাকে আমরা পাই দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, আচ্ছা, আর একটা হলো কি বাইনারি অপারেশন। বাইনারি মানে ধরেন যে মিলানো টিলানো, ট্রু ফলস, এইসব ব্যাপারগুলো। সেটাতে আছে ধরেন ইউনিয়ন, আছে ইন্টারসেকশন। আচ্ছা, আমরা একটু পরে যখন ক্লাস দেখবো তখন সব ক্লিয়ার হয়ে যাবে। সো এখন যদি মাথায় কেউ কারো নাও ঢুকে একটু ওয়েট করেন তাহলে আমাদের পুরোটা ঢুকে যাবে। হ্যাঁ, জয়েন, তারপর আছে কার্টেশিয়ান প্রোডাক্ট। সো এই ব্যাপারগুলো হলো আমাদের রিলেশনাল অ্যালজাব্রার কাহিনী।
এই ব্যাপারগুলো আমাদের রিলেশনাল অ্যালজেব্রার কাহিনী, মানে এগুলো আমরা মানে শিখবো আজকে ডাটাবেস 3 ক্লাসে। সো অপারেশনগুলো আমি আবার একটু বলে যাই, প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত যা বলছি সেটা একটু বলে যাই। রিলেশনাল অ্যালজেব্রা হলো আসলে আমাদের কোনো কাজ না, যেটা কম্পিউটার করে। অর্থাৎ ডাটাবেস এসকিউএল কোয়েরি আমরা যখন লিখব, সেইটাকে কম্পিউটার কিভাবে কাজ করায় সেই প্রসেসটা হলো আমাদের রিলেশনাল অ্যালজেব্রা। সো রিলেশনাল অ্যালজেব্রা সাধারণত দুই প্রকার, একটা হলো ইউনারি অপারেশন, একটা হলো বাইনারি অপারেশন। হ্যাঁ, বাইনারি অপারেশন। সো ইউনারি অপারেশনের মধ্যে কি কি আছে? সিলেক্ট এবং প্রজেক্ট, যেটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, এবং প্রজেক্টকে পাই দিয়ে প্রকাশ করি। সো এগুলো মানে কি, এগুলো একটু পরে আমি বুঝাবো। বাইনারি অপারেশনকে আমরা প্রকাশ করি সাধারণত ইউনিয়ন দিয়ে, ইন্টারসেকশন, ডিফারেন্স, জয়েন, কার্টেসিয়ান প্রোডাক্ট, এই ব্যাপারগুলো দিয়ে আমরা এই জিনিসটাকে প্রকাশ করে থাকি। সো আমি এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, সো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছেন? আমাকে একটু বলেন তো যে আপনারা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা। তাইলে আমি হলাম যে নেক্সট ইয়েতে চলে যাচ্ছি আর কি, মানে নেক্সট টপিকটাতে চলে যাই, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক। সবাই বুঝছেন কিনা একটু আমাকে জানান। সো আমরা এখন একটা ইমেজ দেখব, যে ইমেজ দিয়ে আমরা পুরো জিনিসটাকে বুঝে ফেলবো এখন। হ্যাঁ, আমরা আমাদের ক্লাউড আইটি সলিউশন নতুন বইয়ের যে ইমেজটা আছে, ওই ইমেজটা দেখে আমরা পুরো জিনিসটাকে বুঝবো, এখন অনেক ক্লিয়ারলি বুঝবো। আমি আবারও বলতেছি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় একদম একদম অনেকবার আসে। সো আজকে হলো ডেটাবেসের, আপনারা যেহেতু 2টা ক্লাস করেছেন, সো 2টা ক্লাস করলে এখন হলো আমরা পুরো রিলেশনাল অ্যালজেব্রা এখন দেখব। দেখার পর আপনাদেরকে এখনই আমি একটা করতে দিব, আপনারা করে জাস্ট কমেন্টে আমাকে জানাবেন যে বুঝছেন কিনা। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমরা চলে আসি রিলেশনাল অ্যালজেব্রাটাকে বোঝার জন্য। হ্যাঁ, ওকে, ফাইন। সো প্রথমে আমরা সিলেক্ট অপারেশনটা বুঝাবো। হ্যাঁ, সিলেক্ট অপারেশনটা বুঝাবো। আচ্ছা, ছবিটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু একটু আমাকে জানান যে ইমেজটা আমি এখন ডেস্কটপে আনছি, সেই ইমেজটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। তো আমাকে একটু জানাইতে হবে যে ইমেজটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, হ্যাঁ, ইমেজটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা একটু জানান। ইমেজটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আপনারা সবাই? আমি মোবাইলে যদি ল্যান্ডস্কেপ করি তাহলে ইজিলি বুঝতে পারতেছি। আমি ল্যান্ডস্কেপ করলে ইজিলি বুঝতে পারতেছি। হ্যাঁ, ইজিলি বোঝা যাচ্ছে। সো আপনারা একটু আমাকে জানান যে বুঝতে পারছেন কিনা ক্লিয়ারলি। ওকে, ক্লিয়ার না? ভেরি গুড। তাহলে আমি পড়াটা শুরু করি। হ্যাঁ, পুলোমার রয় একজন সিরিয়াস স্টুডেন্ট। হ্যাঁ আপু, আপনি তো ওই বছর মনে হয় ক্লাস করেন, যাই হোক। সো একটু দেখেন, এই জিনিসটা নিয়ে আজকে একটু ডিটেলস আলোচনা হবে। হ্যাঁ, যেহেতু আপনারা ডাটাবেজের 1-2 ক্লাস করেছেন, সো এটা আজকে পুরো বুঝবেন। তো আমি বলছিলাম যে ইউনারি অপারেশন ছিল 2 ধরনের। ইউনারি, ঠিক না? ইউনারি অপারেশন ছিল 2 ধরনের। আচ্ছা, সো ইউনারি অপারেশন ছিল কি? প্রথমে ছিল সিগমা, আর একটা ছিল পাই। সো আমি যে সিগমাটা নিয়ে একটু আলোচনা করি। সিগমা অপারেশনটা হলো আচ্ছা, সিগমা অপারেশনটা হলো আমি যেই কন্ডিশনের জন্য সিলেক্ট করব, আমি কি যেই কন্ডিশনের জন্য রোটাকে সিলেক্ট করব, সিগমা অপারেশন। সিগমা অপারেশন হলো আমি পুরা রোটাকে সিলেক্ট করব, অর্থাৎ স্টার অপারেশনের জন্য কাজ করব সিগমাটাকে, এবং কন্ডিশনের জন্য ব্যবহার করব সিগমাটাকে। কার জন্য? কন্ডিশন, অর্থাৎ কোনো একটা কন্ডিশন। আচ্ছা, ব্যাপারটা এখানে সুন্দর করে দেওয়া আছে, ইউজ টু সিলেক্ট দোজ টিপ অফ রিলেশন স্যাটিসফাই এ গিভেন কন্ডিশন। অর্থাৎ যখন আমার একটা কন্ডিশন আমি অ্যাপ্লাই করব একটা কোয়েরির উপরে, কোনো একটা এসকিউএল কোয়েরিতে যখন কন্ডিশন অ্যাপ্লাই করব, তখনই আমি সিগমাটাকে প্রয়োগ করব। হ্যাঁ, আমরা লাইভ দেখলে, একটু পরে যখন আমরা লাইভ দেখব, তখন আমরা আসলে পুরো জিনিসটাকে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আমি আবার বলতেছি, যখন আমরা কি করব, যখন কোনো একটা কোয়েরির উপর কন্ডিশন অ্যাপ্লাই করব, সেই কন্ডিশনাল স্টেটমেন্টগুলোকে কাজ করার জন্য কাজ করবে আমাদের এই সিগমাটা কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, অথবা যখন আমি সব সিলেক্ট করবো কোনো কন্ডিশন ছাড়া, তখনও আমার সিগমাটা কাজ করবে।
এটা হলো সিগমার কাজ। আচ্ছা, আর এই প্রজেকশন বা পাইয়ের কাজ কি? এটার কাজ হলো যখন আমি অ্যাট্রিবিউট সিলেক্ট করব, যখন আমি অ্যাট্রিবিউট সিলেক্ট করব, অর্থাৎ কোন একটা ফিল্ড সিলেক্ট করব, তখন এটার কাজ। অর্থাৎ আমি একটা ফিল্ড সিলেক্ট করলাম, যে আমি বললাম যে যেই ছেলেটার বয়স 20 থেকে বেশি, তাকে তার সবগুলো ডাটা নিয়ে আসো। তাহলে দেখেন কন্ডিশন চলে আসছে, তার মানে আমি অ্যাপ্লাই করবো কাকে? সিগমাকে অ্যাপ্লাই করব, যার বয়স 20 থেকে বেশি, তার মানে কন্ডিশন চলে আসছে। সো আই এম ইউজিং সিগমা। তারপরে কোশ্চেন হলো যে আমি তার ডাটার সবগুলোকে নিয়ে আসবো, তাহলে সবগুলোকে স্টার নিয়ে আসো, তার মানে ওখানে সিগমা অ্যাপ্লাই করতে হবে, কোনো পাই ইউজ করলে চলবে না। পাইটাকে কখন ইউজ করব? যখন আমি বললাম যে যেই ছেলেটার বয়স 20, তার নাম এবং অ্যাড্রেস নিয়ে আসো। তার মানে আমি স্পেসিফাই করে দিছি অ্যাট্রিবিউট, যে তুমি তার নাম এবং তার অ্যাড্রেস নিয়ে আসো। যেহেতু আমি স্পেসিফাই করে দিছি, তখন আমরা ইউজ করব পাই। ঠিক আছে? আচ্ছা, সো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি একটা প্র্যাকটিক্যাল দেখি। আমি আজকে আপনাদেরকে কিভাবে দেখাবো, হ্যাঁ, সেটা আমার হলো, আমি মানে যেই সেন্সে আজকে পড়াবো সেই সেন্সটা হলো, প্রথমে আমি একটা স্টেটমেন্ট মানে বাংলা লাইন লিখবো, সেই লাইন অনুযায়ী আমরা কোয়েরি লিখবো, কোয়েরি লিখে সেই কোয়েরি অনুযায়ী আমরা আবার রিলেশনাল অ্যালজেব্রাতে কনভার্ট করব। তাহলে কি আমাদের লাইন অনুযায়ী কোয়েরি হয়ে গেল এবং কোয়েরি অনুযায়ী রিলেশনাল অ্যালজেব্রা হয়ে গেল। তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। তারপর আমরা কিছু কঠিন রিলেশনাল অ্যালজেব্রা দেখবো আরেকটা স্লাইডে, এরকম একটা ইমেজে। হ্যাঁ, এটা হলো ক্লাউড আইটির নতুন বই, এই চ্যাপ্টারটা ছিল না, তো এবারে যে নতুন ভার্সনটা বেরোবে সেখানে আমি রিলেশনাল অ্যালজেব্রা চ্যাপ্টারটাকে আমি অ্যাড করে দিছি আর কি। হ্যাঁ, যাতে আমাদের জন্য সুবিধা হয়। ওকে, ফাইন। সো আমরা চলে আসি গিভেন কন্ডিশনে। এবার আমরা চলে আসি এই ইউনারি অপারেশন, অর্থাৎ সিগমা সিলেক্ট অপারেশন। সো সিলেক্ট অপারেশন কি? সিলেক্ট অপারেশন হলো রিড অ্যাজ সিগমা, এটাকে আমরা সিগমা হিসাবে পড়বো। তাহলে সিলেক্ট অপারেশনের সিনট্যাক্সটা এরকম, যে তুমি একটা সিলেক্ট অপারেশন লিখবা, লিখলে অবশ্যই এখানে কন্ডিশন লিখতে হবে। এখানে কি লিখতে হবে? কন্ডিশন দিতে হবে। কন্ডিশন দেওয়ার পরে তুমি কি দিতে পারবা? আমি আবার লিখি, সিলেক্ট অপারেশনের সিনট্যাক্সটা হলো এরকম, এই যে সিনট্যাক্সটা এখানে দেওয়া আছে, যে তুমি একটা সিলেক্ট অপারেশন লিখলা, লেখার পর তার নিচে কন্ডিশন দিতে হবে, অবশ্যই কন্ডিশন দিয়ে এখানে টেবিল নেমটা দিতে হবে। টেবিল নেম মানে রিলেশন, তাই না? তাহলে আমাদের এখানে রিলেশনটা দিতে হবে। এটা হলো সিগমার কাহিনী। সো আমি দুইটা অপারেশন করলে আমরা সবাই বুঝে যাবো। হ্যাঁ, সো প্রথমে আমি একটা টেবিল দেখাই, আমি ইমেজটা নিয়ে আসছি, কারণ এইভাবে টেবিল আর্ট করে পরে থেকে অনেক দেরি হবে, সেজন্য ডিরেক্টলি বই থেকে আমি ইমেজটাকে ক্রপ করে নিয়ে আসছি। এখন দেখেন, আমি একটা স্টুডেন্ট টেবিল বানাইলাম, যেখানে কি দেওয়া আছে? রোল দেওয়া আছে, নেম দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, এজ দেওয়া আছে। এবং আমি কন্ডিশনের ক্ষেত্রে সাধারণত এই ব্যাপারগুলোকে ইউজ করতে পারি, অথবা ডিরেক্টলি তার নাম ইউজ করতে পারি। হ্যাঁ, সো যাই হোক, তো আমরা প্রথম লেখাটা দেখি। প্রথম টেবিলে বলছে যে ভাই তুমি স্টুডেন্টের যা কিছু আছে সব নিয়ে আসো। প্রথমে কি বলছে? যে তুমি স্টুডেন্ট টেবিলের যা কিছু আছে স্টুডেন্ট টেবিলের সব কিছুকে নিয়ে আসো। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে স্টুডেন্ট টেবিলের যদি সব কিছু নিয়ে আসি, তাহলে তার কোয়েরিটা কিরকম ছিল? যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্থাৎ তুমি স্টুডেন্ট টেবিলের সব কিছুকে নিয়ে আসো, তার মানে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। আচ্ছা, এখানে কি কোনো কন্ডিশন আছে? এখানে কোনো কন্ডিশন নাই, এখানে কোনো কন্ডিশন নাই। তাইলে এখানে কি আছে? স্টার আছে, সবাইকে সিলেক্ট করো। সবাইকে যদি আমি সিলেক্ট করতে যাই, তাহলে অবশ্যই কি স্টার অপারেশন, মানে আমার সিগমা অপারেশনটা করতে হবে। তখন আমি লিখবো সিগমা, তারপর সিনট্যাক্সে কি ছিল ভাই? কন্ডিশন ছিল। এখানে যদি কোনো কন্ডিশন নাই, সো কন্ডিশন দিব না। তারপরে কি? রিলেশন ছিল, রিলেশনে কি? স্টুডেন্ট। তাহলে সিগমা স্টুডেন্ট মানে স্টুডেন্ট টেবিলের সব কিছুকে নিয়ে আসো। এটা হলো আমার প্রথম কোয়েরির কাজ। এখন আমি একটা কন্ডিশন বসাই। দ্বিতীয় কোয়েরিতে বলছে যে তুমি সবাইকে নিয়ে আসো যাদের অ্যাড্রেস ঢাকা। যাদের অ্যাড্রেস কি? ঢাকা। তাইলে অবশ্যই এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে। তাহলে এখানে আমার এটা কিছু কোয়েরিটা কি হবে? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট থেকে সব সিলেক্ট করো যাদের অ্যাড্রেস হোয়ার কি? অ্যাড্রেস সমান ঢাকা। তখন কোয়েরিটা কি হবে?
আমি একটু ছোট করতেছি স্ক্রিনটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এখন যখন বললো যে যাদের বাসা ঢাকা তাদেরকে নিয়ে আসো, তাহলে আমরা কোয়েরিটা কিভাবে লিখলাম? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার অ্যাড্রেস ইজ ইকুয়াল টু ঢাকা। তার মানে আমার এখানে একটা কন্ডিশন চলে আসছে। এখানে কি চলে আসছে? কন্ডিশন। এই যে অ্যাড্রেস সমান ঢাকা, এটা হলো আমার কন্ডিশন। আচ্ছা, আর স্টার মানে সব সিলেক্ট করো, সব নেও, ওই রোয়ের সব নেও, সব যদি নেই তাহলে স্টারও আছে, কন্ডিশন আছে, তার মানে কোনটা? অবশ্যই আমার সিগমা অপারেশন হবে, তাই না? তাহলে আমি বসাই দিই সিগমা। সিগমার সিনট্যাক্সটা কি ছিল? এখানে কন্ডিশন বলবে সিগমা, তারপর আমি কন্ডিশন বসাই। কন্ডিশন কি? অ্যাড্রেস ফিল্ড, ADDRESS, অ্যাড্রেস ফিল্ড সমান সমান ঢাকা। অ্যাড্রেস ফিল্ডটা কি? ঢাকা। তাহলে কন্ডিশন বসানো শেষ, তারপরে ব্র্যাকেট, তারপর সিনট্যাক্সটা কি? টেবিল নেম বা রিলেশন। তাহলে টেবিলকে স্টুডেন্ট, এটা হলো আমার টেবিল নেম। তাহলে এই ছিল আমার রিলেশনাল অ্যালজেব্রার সিগমা অপারেশনটা কি করে আমি একটা কন্ডিশনের মধ্যে বসাইলাম। এবার আমাকে সবাই প্রশ্ন করেন তো, সবাই বলেন তো হয়েছে কিনা, বুঝছেন কিনা? সবাই আমাকে একটু জানান ভাই যে আমরা এই জিনিসটা বুঝছেন কিনা, আমাকে একটু জানান। হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝছেন কিনা আমাকে একটু জানান যে সিলেক্ট অ্যাড্রেসটা বুঝছেন কিনা। সবাই একটু একটু কমেন্ট করে জানাবেন যে সিগমা অপারেশনটা আমরা বুঝছি কিনা। হ্যাঁ, ক্লিয়ার, বুঝছেন না? আমি নাম ধরে জিজ্ঞেস করি। হ্যাঁ, অনন্যা, অনন্যা বুঝছেন? অনন্যা একটু জানান যে আপনি বুঝছেন কিনা এই সিগমা অপারেশনটা। পালমরায়। আচ্ছা ভাই, আরেকবার রিভিউ দেন। হ্যাঁ, আমি এখনই দিচ্ছি ফাহিম ভাই, এখনই রিভিউ দিচ্ছি। লামিয়া জাবিন, রিমতি আপু, আপনি বুঝছেন কিনা একটু বলেন। হ্যাঁ, হুম, আচ্ছা। তো ইমেজগুলো দেওয়া লাগবে কেন? এটা তো আপনার ভিডিওতে আসি রে ভাই, এটা দেওয়ার তো কিছু নাই। আচ্ছা, ইমেজগুলো আসলে নতুন বইয়ের, সমস্যা নাই, তাও আমি দিয়ে দেবো না। হ্যাঁ, আচ্ছা, তার থেকে বড় একটা জিনিস আছে আজকের নোটটা, সেটাও দিয়ে দেবো না। হ্যাঁ, বুঝছেন না? বুঝি নাই। ওকে ওকে, আমি বুঝাচ্ছি, আরেকবার বুঝাচ্ছি। হ্যাঁ, খেয়াল করি, সবাই একটু ঠান্ডা মাথায় খেয়াল করি। হ্যাঁ, সবাই একটু ঠান্ডা মাথায় খেয়াল করি। দীপ্ত ভাই, দীপ্ত সরকার, যারা যারা বুঝেন নাই একটু দেখি। হ্যাঁ, প্রথমে হলো যে আমাদের আবার বলি সিগমা অপারেশনটা হলো যদি আমি সব ডাটা সিলেক্ট করি সেটা, এবং যদি কন্ডিশন অ্যাপ্লাই করি। আরে পোকা, একটা পোকা খালি জ্বালাচ্ছে। কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে আমার সিগমা অপারেশনটা হবে। তাহলে দেখেন, আমি এখানে বলছি যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার অ্যাড্রেস সমান ঢাকা। তাহলে এই যে অ্যাড্রেস ইজ ঢাকা, এটা হলো আমার কোন পার্ট? এটা হলো আমার কন্ডিশন পার্ট, এটা হলো কন্ডিশন পার্ট। আর বলছে অল রেকর্ড মানে স্টার পার্ট, অল রেকর্ড মানে স্টার পার্ট। তাহলে স্টার আর কন্ডিশন অবশ্যই আমার কোথায় আছে? সিগমাতে আছে। তাইলে কি হবে? তাইলে এটা জিনিসটা কি হবে? তাইলে এখানে যদি এটার ক্ষেত্রে যদি বসাই তাহলে হবে সিগমা কন্ডিশন। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হলো সিগমা কন্ডিশন ব্র্যাকেট টেবিল, সিগমা কন্ডিশন ব্র্যাকেট টেবিল। আমি আর একটু সুন্দর করে লিখতেছি এখানে। হ্যাঁ, তাহলে এখানে কন্ডিশনটা এরকম ছিল যে সিগমা কন্ডিশন, তারপর ব্র্যাকেট টেবিল নেম মানে রিলেশনটা আর কি। হ্যাঁ, টেবিল নেম। তাহলে দেখেন, তাহলে এখানে সিগমা, তারপর কি, যেহেতু কন্ডিশন আছে কন্ডিশন বসাবো। তো কন্ডিশন কেমন বসাইতে হয়? যেই রো, যেই কলাম তার নাম ADDRESS অ্যাড্রেস, এবং তার ভ্যালু কন্ডিশন কি ছিল? ঢাকা, DHAKA, ঢাকা। তারপর ব্র্যাকেট টেবিল নেম, টেবিল নেম কি? STUDENT, স্টুডেন্ট। এটা ছিল আমাদের টেবিল নেম। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা বুঝাই। পরেরটাতে বলছে যে সিলেক্ট অল রেকর্ড, দ্যাট ইজ আমার স্টার চলে আসছে, অল রেকর্ড বলছে ফ্রম স্টুডেন্ট, ঠিক আছে। হোয়ার, এখানে আবার দুইটা কন্ডিশন দিছে। বলছে যে তুমি অ্যাড্রেসটা হবে ঢাকা, অ্যাড্রেসটা কি? ঢাকা, এবং এজ মোর দেন 25, মানে দুইটা কন্ডিশন, দুইটা কন্ডিশন। তাহলে কি হবে? তাহলে কি হবে? সিগমা অ্যাড্রেস, সরি অ্যাড্রেসটা বড় হাতে ছিল, অ্যাট্রিবিউট নেম, এটা কিন্তু টেবিলের কলাম নেম, সমান সমান
ঢাকা ঢাকা একটা কন্ডিশন বসাইলাম এবং আরেকটা কন্ডিশন ছিল 25 এবং এন্ড দিয়েছিল। সো আমি চাইলে আমি এখানে ডিরেক্টলি ইংলিশে এন্ড ইউজ করব। এন্ড এইজ ছিল কত গ্রেটার দেন 25, এইজটা কত 25 থেকে বড়। তাহলে আমার কন্ডিশন বসানো শেষ। তারপরে কি সিনট্যাক্সে কি আছে, টেবিলের নেমটা বসাই দিব। তাহলে ব্র্যাকেট টেবিল নেম হলো স্টুডেন্ট, এটা ঠিক আছে। তাইলে সবাই যদি এখন বুঝেন তাইলে আমাকে এটা করে দেখান তো। এখান থেকে সিলেক্ট অল রেকর্ড ফ্রম স্টুডেন্ট হোয়ার অ্যাড্রেস ঢাকা or চাঁদপুর and age greater than 25। এটার জন্য আমাকে একটা কোয়েরি করে আপনারা কমেন্টে লিখেন তো, মানে পাই এই যে সিগমা জিনিসটা, সেটা সিগমা SIGMA সিগমা এভাবে লিখে দেন, বা SIGMA কমেন্টে সিগমা লিখে বাকিটা ঠিক মতো লিখেন। কি বললাম, প্রশ্ন হলো এরকম যে এটা আমাকে জানাবেন যে সিলেক্ট অল রেকর্ড ফ্রম স্টুডেন্ট হোয়ার অ্যাড্রেস ঢাকা অর চাঁদপুর অ্যাড্রেস ঢাকা অর চাঁদপুর অ্যান্ড এইজ গ্রেটার দেন 25, এইজ গ্রেটার দেন 25। এইটা হ্যাঁ, এটা আমাকে একটু করে দেখান। রোহান তালুকদার বলছে যা পড়াইলেন এটা কিভাবে এক্সামে আসে, কোশ্চেনটা কি? হ্যাঁ, অস্থির হয়ে না ভাই, এই যে পরের টপিকটা শেষ করে আমি আপনাকে সরাসরি এক্সাম কোশ্চেন দেখাবো। আমি এক্সাম কোশ্চেন কাট করে নিয়ে আসছি। হ্যাঁ, ওকে ফাইন। সো তার আগে আপনারা একটু এটা আমাকে বলেন যে এটা কিভাবে হবে। হ্যাঁ, এটার অ্যান্সারটা একটু বলেন। এটার অ্যান্সারটা বলবেন, বলার পরে আমি আরেকটা ওই যে পাই অপারেশনটা বুঝাবো, তারপরে দুইটার একসাথে কিভাবে মিলায় সেইটা আমি বুঝাবো। সেইটা বোঝানোর পরে আপনাদেরকে আমি নিয়ে যাব ডিরেক্টলি এক্সাম কোশ্চেনে, যে এক্সাম কোশ্চেন কি করে আসে সেটাতে। আচ্ছা, সো একটা এন্ড আসবে কন্ডিশনে। হ্যাঁ, কিভাবে সেটা শফিক তুহিন বলছে একটা এন্ড আসবে, সেটা আমিও বুঝতে পারতেছি, বাট হাউ দ্য প্রসেস, হোয়াট উইল বি দ্য প্রসেস, প্লিজ। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা ব্যাপার আছে। হ্যাঁ, সিগমা অ্যাড্রেস সমান ঢাকা অর চাঁদপুর, এজ গ্রেটার দেন 25 স্টুডেন্ট। ভেরি গুড, শারিয়ার রাশিদ ফাহিম, আপনি বুঝে ফেলছেন, থ্যাংক ইউ। কিন্তু এখানে ছোট্ট একটা ফ্যাক্টর আছে যে জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, যেটা আমাদের এভাবে বসাবো। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, তখন যখন দুইটা এন্ড অর আসছে যেহেতু একই জায়গার মধ্যে, তখন আমরা এরকম করে দিব, অ্যাড্রেস সমান ঢাকা DHA ঢাকা অর অ্যাড্রেস সমান চাঁদপুর আমার দেশের বাড়ি, সেজন্য লিখলাম। তারপর আমরা একটা ছোট্ট ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর এখানে আবার লিখবো অ্যান্ড এইজ গ্রেটার দেন 25, তারপরে বড় ব্র্যাকেটে রিলেশন নেমটা দিয়ে দিব। ঠিক আছে, তো এভাবেই হলো আমরা এসকিউএল এর এই অপারেশনটা করি। নাফিসি সুমাইয়া, হ্যাঁ, ভেরি গুড। ওই যে আমাদের আপু পাই স্টুডেন্ট তো হবে না, আপু পাই তো এখানে হবে না, কারণ আমি তো এখানে কোনো অ্যাট্রিবিউট সিলেক্ট করতে বলি নাই। সো পাই স্টুডেন্ট হবে না। নাফিসি সুমাইয়া এইজ গ্রেটার দেন 25 হবে, তারপরে ব্র্যাকেটে স্টুডেন্ট হয়ে যাবে, সো পাই হবে না। ভেরি গুড, সবাই বুঝতে পারছেন, সবাই করতেছেন। এই যে মোকসেদুর রহমান, উনি ঠিক মতো লিখছে ঢাকা ও চাঁদপুর ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসছে, দ্যাট ইজ ভেরি গুড। আমরা ব্র্যাকেটে জিনিসটাকে নিয়ে আসবো। সো এই ছিল আমাদের সিগমা অপারেশন। হ্যাঁ, এই ছিল আমাদের সিগমা অপারেশন। তো এখন আমরা দেখবো হলো নেক্সট অপারেশন দেখবো। আমি ইমেজটাকে কপি করে নিয়ে আসি। এটা না, DB2টাকে কপি করে নিয়ে আসি। তো এ পর্যন্ত বুঝছেন তো সবাই? না, এ পর্যন্ত বুঝছেন তো, বুঝলে ভালো। আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে। হ্যাঁ, আচ্ছা, ওকে। এবার আমরা চলে আসি আমাদের প্রজেকশন অপারেশনে। খুবই সহজ জিনিস। প্রজেকশন অপারেশন ইজ অলসো একটা ইউনারি অপারেশন। হ্যাঁ, ইউনারি অপারেটর এমসিকিউতে প্রায় আসে। এমসিকিউতে
প্রায় আসে যে প্রজেকশন অপারেশনটা কি ইউনারি অপারেশন কিনা, হ্যাঁ ইউনারি অপারেশন কিনা, এরকম প্রায় এমসিকিউতে চলে আসে। সো আমরা আজকে একটু এই জিনিসটাকে দেখব। আচ্ছা, এরপরে আমরা একটু কমপ্লেক্স কোয়েরি দেখবো, হ্যাঁ কিন্তু আমি একটু টেনে টেনে বুঝা যাবো, কারণ এত হাজার হাজার কোয়েরি আছে। সো আমি হলো ইম্পর্টেন্ট টপিকগুলো একটু বুঝা যাবো, আপনারা কাইন্ডলি একটু প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, তো তার আগে আমি কিছু কোয়েরির সাথে সাথে কিছু এই 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 জিনিসগুলো বুঝাবো। হ্যাঁ, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা দেখেন, খেলাটা দেখেন, এখানে মজার একটা খেলা আছে। হ্যাঁ, খেলাটা হলো যে এটা একটা ইউনারি অপারেশন। সো এইটা জিনিসটা কেন ব্যবহার হয়, ব্যবহার হয় রিকোয়ার্ড এট্রিবিউট। হ্যাঁ, মানে আমরা যে এট্রিবিউটটা সিলেক্ট করবো, যদি এরকম এট্রিবিউট বলা থাকে তবেই আমরা এই জিনিসটাকে ব্যবহার করব। তাহলে এটা খুবই সহজ, আমরা যেহেতু আগের জিনিসটা দেখছি তার মানে এটা আমরা পারবো। তাহলে এখানে দেখেন এট্রিবিউটটা কি হবে। আচ্ছা, এট্রিবিউটটা এরকম হবে যে পাই পাই সিলেক্ট নেম, এই যে এখানে হলো নেম সিলেক্ট করতে বলছে, অল রেকর্ড না, কিন্তু এখানে রেকর্ড করতে বলছে কি শুধু নেম অ্যাট্রিবিউটটা। যদি শুধু অ্যাট্রিবিউট বলে তখন আমরা এখানে চলে আসবে অ্যাট্রিবিউট নেম। তাহলে এটা সিনট্যাক্সটাকে লিখি, পাই ATTRIBUT অ্যাট্রিবিউট নেম, শুধু আমরা অ্যাট্রিবিউট নেম সিলেক্ট করব। তাহলে এটা কি পাই অ্যাট্রিবিউট নেম কি আছে, নেম সিলেক্ট করতে বলছে, তাহলে পাই নেম, এখানে হলো রিলেশনটাকে দিয়ে দিলাম। তো এখন বলছে যে স্টুডেন্ট টেবিল থেকে নেম আর এইজ সিলেক্ট করো, নেম আর এইজ, তাহলে অ্যাট্রিবিউট কটা আছে, দুইটা অ্যাট্রিবিউট আছে, তাহলে আমরা কি করব, কমা দিয়ে দিব, নেম কমা এইজ তারপর স্টুডেন্ট, মানে অ্যাট্রিবিউট নেম যখন দিবে তখন আমরা এটা সিলেক্ট করব, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম দিয়ে দেয় যে অ্যাট্রিবিউট নেম প্লাস কন্ডিশন, যদি এরকম দেয় তখন কি হবে, প্লাস কন্ডিশন। যদি বলে যে অ্যাট্রিবিউট নেম সিলেক্ট করো কিন্তু ওখানে কন্ডিশন দিয়ে দিছে, কেমন কন্ডিশন, বলছে যে যেই ছেলের বয়স 28-এর কম তাদের নাম এবং অ্যাড্রেস সিলেক্ট করো। আমি আবার বলছি, প্রশ্নে বলে দিল যে যেই ছেলের বয়স 28-এর কম তাদের নাম এবং অ্যাড্রেস সিলেক্ট করো। তাহলে আমি এসকিউএল কোয়েরিটা কিভাবে লিখবো রে ভাই, এই যেভাবে লিখবো না, সিলেক্ট নেম comma address from student where age greater than 28। সো এখানে আমার দুইটা পার্ট, এখানে কয়টা পার্ট, এখানে আমার দুইটা পার্ট। বলছে নেম এবং অ্যাড্রেস সিলেক্ট করতে, তাহলে নেম আর অ্যাড্রেস যদি সিলেক্ট করতে বলে তাইলে এটা হলো আমার অ্যাট্রিবিউট পার্ট, অ্যাট্রিবিউট পার্ট। সো অ্যাট্রিবিউট পার্ট মানে কি, পাই বসবে, আর এটা হলো আমার কন্ডিশন পার্ট, কন্ডিশন পার্ট, কন্ডিশন মানে কি সিগমা বসবে। তাহলে দুইটাকে একসাথে মিলাইতে হবে, তাহলে দুইটাকে একসাথে মিলাই, তাহলে কি হবে, পাই নেম কমা অ্যাড্রেস, নেম কমা অ্যাড্রেস, তারপরে কাহিনী শেষ। তারপরে কাহিনী কি, এই যে আমার কন্ডিশন পার্ট, তাহলে সিগমার কি ছিল, কন্ডিশন, তাহলে এখানে কন্ডিশন বসাবো এইজ গ্রেটার দেন 28, সেম আগের মতো, ব্র্যাকেট স্টুডেন্ট, ব্র্যাকেট স্টুডেন্ট। তাহলে আমি কি বললাম, পাই নেম কমা অ্যাড্রেস সিগমা এইজ গ্রেটার দেন 28 ব্র্যাকেট স্টুডেন্ট। সো এই জিনিসটাই ছিল, এই জিনিসটাই হলো আমার দুইটাকে একসাথে মিলানো, এই জিনিসটা আমার কি ছিল, দুইটাকে একসাথে মিলানো, ঠিক আছে। সো আমি কি করলাম, বোথ সিলেক্ট অ্যান্ড প্রজেক্ট অপারেশন এখানে ব্যবহার করলাম, তারপরে অনলি সিগমা ব্যবহার করলাম, অনলি পাই ব্যবহার করলাম এবং দুইটাকে একসাথে মিলাইলাম। সো যত বেশি প্র্যাকটিস করবেন এই জিনিসটা তত বেশি মনে থাকবে। সো রিলেশনাল অ্যালজেব্রা এই জিনিসটা সবাই বুঝছেন কিনা আমাকে একটু জানান, জানাইলে আমি একটু ডিপ কোশ্চেনে চলে যাব, মানে এটা তো বেসিকটা দিলাম, আমি একটু ডিপ কোশ্চেনে চলে যাব। সবাই একটু আমাকে বলেন যে বুঝছেন কিনা। একটু আমাকে জানান, হ্যাঁ সবাই বুঝছেন কিনা একটু বলেন। হ্যাঁ, আমি সবার কাছ থেকে
কমেন্টের আশা করতেছি যে এই জিনিসটা বুঝছেন কিনা, দুইটাকে একসাথে মিলানো। কেউ একজন যদি না বুঝেন তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানান, আমি সাথে সাথে বুঝাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যে বুঝেন নাই এমন একজনকে বলেন যে তাইলে আমি সাথে সাথে বুঝাবো আর কি। হ্যাঁ, তা আমি একটা প্রশ্ন ওই যে শীটটা থেকে নিয়ে নিছি এই টেবিলে দেখানোর জন্য। একটু একটু কঠিন জিনিস একটা দেখাবো, ছোট্ট একটা জিনিস। আচ্ছা, বুঝেছি না? তাহলে সবাই বুঝছে। আচ্ছা শোনেন, যে বুঝেন নাই সে সাথে সাথে কমেন্ট করবেন যে ভাইয়া আমি তো বুঝি নাই, আমাকে একটু বুঝান। আর যে বুঝছেন সে তো বুঝছেনই। সো মাই কনসার্ন ইজ দ্যাট যে বুঝে নাই তাকে একটু বোঝানো। হ্যাঁ, আচ্ছা, সো আমি এটাকে কেটে দিলাম। সো এখন আমরা একটা কমপ্লেক্স জিনিস দেখি। আচ্ছা, জিনিসটা কপি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমরা এখন আমি একটা টেক্সট কপি করে নিয়ে আসছি। তো টেক্সট এরকম ছিল যে সিলেক্ট নেম এন্ড অ্যাড্রেস। তাহলে কি করছে, নেম এন্ড অ্যাড্রেস সিলেক্ট করতে বলছে, যেটার ঢাকা এবং এজ হলো 25-এর বেশি, যেটা ঢাকা এবং এজ হলো 25-এর বেশি, এরকম কাউকে সিলেক্ট করার জন্য। তাহলে এটা কোয়েরিটা আমরা সবাই জানি, সিলেক্ট নেম অ্যাড্রেস ফ্রম স্টুডেন্ট হোয়ার অ্যাড্রেস ইজ ইকুয়াল টু ঢাকা অ্যান্ড এজ গ্রেটার দেন 25। এটা হলো আমাদের কোয়েরি, এটা হলো কোয়েরি, তাই না? তাহলে এই যে হোয়ারের পরে যে জিনিসটা আছে এটা হলো আমার কন্ডিশন পার্ট, কন্ডিশন পার্ট। আর এখানে যেহেতু স্টার দেয় নাই, নেম এন্ড অ্যাড্রেস দিয়ে দিছে, তার মানে হলো পাই পার্ট। সো পাই পার্ট আর এটা হলো সিগমা পার্ট, একটা পাই পার্ট আর একটা হলো আমার সিগমা পার্ট। তাহলে আমি কি করব, তাহলে পাই নেম কমা অ্যাড্রেস, এই যে অ্যাট্রিবিউটস সিলেক্ট করা শেষ। এখন কন্ডিশন বসাবো। তো কন্ডিশন কিভাবে বসাবো, সেম পাই অ্যাড্রেস, এটা কিন্তু ছোট হাতের অক্ষরে হবে। হ্যাঁ, এটা হলো ছোট হাতের অক্ষরে হবে। আচ্ছা, সো পাই ব্র্যাকেট অ্যাড্রেস। তাহলে আমরা কি করব, এখানে অ্যাড্রেস দিব, দিয়ে দিব যে অ্যাড্রেস হলো ঢাকা। আচ্ছা, এবং অ্যান্ড কন্ডিশনটা কি ছিল, এজ গ্রেটার দেন 25 দিলাম। তাহলে কি কন্ডিশন শেষ, এই যে আমার কন্ডিশন, সরি, এই যে কন্ডিশন পার্টটাও শেষ। তারপর কি ছিল, রিলেশন নেম কি স্টুডেন্ট দিয়ে দিলেই এটা হলো আমাদের এই বোথ রিলেশনাল অ্যালজেব্রাটা আমাদের হয়ে গেল। সো আমরা কি এ পর্যন্ত বুঝতে পারলাম, একটু কমেন্টে জানাই। তাহলে যদি বুঝতে পারি তাহলে আমরা কঠিন কয়েকটা জিনিস দেখবো এখন। হ্যাঁ, কঠিন কয়েকটা জিনিস দেখবো। সো আমার প্রশ্ন হলো যে সবাই বুঝছেন কিনা। হ্যাঁ, সবাই বুঝছেন কিনা একটু জানান আমাকে একটু কমেন্ট করে জানান যে সবাই বুঝছেন কিনা। পুলমা রয়, আপনাকে দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে। তারপর সবার নাম তো আসলে স্ক্রিনে আসে না। নাইম মাহমুদ, নাসমুদ সাকিব সাব্বির, আপনারা কি বুঝছেন কিনা একটু আমাকে জানান। এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন কিনা। অনন্যা ইসলাম, তারপর মিজু ভাই, বুঝছেন কিনা একটু জানান। দেন আমি চলে যাব নেক্সট, একটু ডিফিকাল্ট কয়েকটা কোয়েরি দেখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, কেউ না বুঝলে একটু বললেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে, বুঝছেন না? থ্যাংক ইউ ভেরি মাচ। সো সো আমার নেক্সট হলো আমি কঠিন কয়েকটা রিলেশনাল অ্যালজেব্রা দেখব। আচ্ছা, ওই যে পরীক্ষায় আসছে যে এরকম অ্যালজেব্রা কে যেন বললো, তো তারটা দেখব। আসলে পরীক্ষা আমি নতুন বইতে পুরা সব সুন্দর করে উঠে দিছি, পরীক্ষায় কোথায় আসছে, কি আসছে, কিভাবে আসছে সেগুলো। হ্যাঁ, সো আমরা বড় কোয়েরির জন্য দেখবো, একটু বড় কোয়েরির জন্য। হ্যাঁ, এটা আমি লিখবো না, জাস্ট টাইনা বুঝাই দেবো, যেহেতু আপনারা সবাই বুঝছেন। আমি ধরে নিলাম যে আপনারা সবাই বুঝছেন। সো ইমেজটা কি দেখা যাচ্ছে কিনা একজন কমেন্ট করে জানান, যে এই ইমেজটা আমি ডিসপ্লেতে আনছি সেটা কি বোঝা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কমেন্ট করে একটু জানান বুঝছেন কিনা।
ক্লিয়ার না? আচ্ছা, আহ, আপনাদের ক্লাস স্লো না আসলে, আমি একটু আপনাদের মাঝে মাঝে 2 দিন 3 দিন 4 দিন গ্যাপ দিয়ে ক্লাস নিচ্ছি। এটা কারণ কি জানেন? আপনাদের তো প্রায় 22-23টা ক্লাস শেষ। এখন যদি আমি ডেলি ক্লাস নিই তাহলে আপনাদের সাথে সম্পর্কটা আমার ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ দেখা গেলো কয়েকদিন পরে আর ক্লাস নিতে মানে মন চাইবে না, কারণ আপনাদের ক্লাস শেষ, তখন কি আর ক্লাস নিতে মন চাইবে না। তো সেজন্য আমি চাই যে মানে আপনাদের ক্লাসগুলো একটু একটু করে নেই এবং ডিটেলস করে নেই, একটু বাড়ায় নেই, বা সম্পর্ক থাকুক অ্যাটলিস্ট, বা কোনো ডকুমেন্টস থাকলে ডকুমেন্টস আপনাদের এখানে গ্রুপে আপলোড দিব, বা সব কিছু একটু আপলোড দিব, সেজন্য আর কি। হ্যাঁ, সো বাইরের কেউ স্টুডেন্ট যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে ভাইয়া কি ক্লাস নেয় কি না ঠিক মতো, তখন আপনারা যদি বলেন যে উনি তো দেরি করে করে ক্লাস নেয়, তাইলে আসলে মানে জিনিসটা ভুল হয়ে গেল আর কি। হ্যাঁ, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো কিশোরের অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসটা নেওয়ার কথা ছিল, তো বেচারা আপনাদের ডাটাবেস ক্লাস নেওয়ার পরে সে হলো যে করোনায় আক্রান্ত হয়ে গেছে। হ্যাঁ, করোনায় আক্রান্ত হয়ে গেছে, তো তাকে তো আর এখন ক্লাস দেওয়া যাচ্ছে না, যেহেতু শি ইজ এফেক্টেড। দ্যাটস ওয়াই আমি হলো রিলেশনাল অ্যালজেব্রা, এটা অ্যাডভান্স টপিক ছিল। হ্যাঁ, ডাটাবেস পুরোটা শেষ করে দিচ্ছি। তো নেক্সট ক্লাস থেকে মানে এখন যে ক্লাসগুলো হবে এগুলো সব অ্যাডভান্স টপিক হবে, মানে বেসিক না, বেসিক আমরা জানি, সো একটু অ্যাডভান্স টপিকের উপর ক্লাস হবে। হ্যাঁ, সো যেমন একটু পরে আমি কোয়েরি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, এই স্লাইডটা শেষ করার পরে যখন কোয়েরিতে যাবো তখন কয়েকটা অ্যাডভান্স কোয়েরি দেখাবো। হ্যাঁ, কি করে আসলে কোয়েরিটা লিখতে হয়, জাস্ট ওই জিনিসটা শিখাবো আর কি একটু। তো তারপরে মোটামুটি আমাদের ক্লাসে হয়ে যাবে আর কি। সো রিলেশনাল অ্যালজেব্রা শেষ করার পরে সবাই আমার বলবেন যে বুঝছেন কিনা, কেউ যদি না বুঝে থাকেন তাও বুঝাবো। আচ্ছা, আর আপনাদের ফোনটা সবসময় যখন ভিডিওটা দেখবেন তখন ল্যান্ডস্কেপ করে নেবেন, তাইলে হলো পুরোটা ডিসপ্লেতে অনেক বড় বড় আসবে, তখন ইমেজটা ছোট দেখা যাবে না। যাই হোক, কথা না বাড়ায় কাজে চলে যাই। তো আমাদের এখানে অনেকগুলো ইয়ে আছে, কি বলে, টেবিল আছে। 4টা টেবিল নিয়ে আলোচনা করবো। সেটা হলো একটা এমপ্লয়ি টেবিল, যেখানে আছে এমপ্লয়ির নাম, স্টেট, সিটি। তারপর আছে ওয়ার্ক টেবিল, যেখানে এমপ্লয়ি নেম, সিটি নেম, স্যালারি, জয়নিং ডেট আছে। হ্যাঁ, এখানে এমপ্লয়ি নেম কি, এটা প্রাইমারি কি হলে এটা ফরেন কি, তাই না? কৃষক তো আপনাদেরকে পড়াইছে, তাই না? সো এমপ্লয়ির সাথে ওয়ারের সম্পর্ক কি, প্রাইমারি কি এন্ড ফরেন কি। কোম্পানি কি, সিটি, সি নেম মানে এন্ড সিটি, সে কোন শহরে অবস্থিত। আর ম্যানেজার, সে হলো এমপ্লয়ি নেম এবং ম্যানেজার। কেন এমপ্লয়ি নেম এখানে নিয়ে আসছি, কারণ একটা ম্যানেজার, বেচারাও একটা এমপ্লয়ি, বেচারাও কি একটা এমপ্লয়ি। দ্যাটস ওয়াই এমপ্লয়ি টেবিলে তার এন্ট্রি থাকবে এবং ম্যানেজার টেবিলেও তার এন্ট্রি থাকবে, এবং এটার সাথে কানেক্টেড থাকবে। কেমন কানেক্টেড? 1-to-1 কানেকশন থাকবে, ঠিক আছে? কারণ একজন এমপ্লয়ি একটা ম্যানেজার, বাট একটা ম্যানেজার একটা মানে একটা এমপ্লয়ি একটা মাস্ট বি ওয়ান এমপ্লয়ি মে বি এ ম্যানেজার, ঠিক আছে? আচ্ছা, আর ওয়ান ম্যানেজার মাস্ট বি এমপ্লয়ি, সো দ্যাটস ওয়াই কানেকশনটা এরকম। হ্যাঁ, সো এটা আমরা বুঝবো। যাই হোক, তো এই 4টা টেবিল আছে। সো এই 4টা টেবিল নিয়ে আমি একটু কাজ করি, তাহলে একটা একটা করে কোয়েরি দেখি। তো প্রথমে বলছে ফাইন্ড দ্য নেম অফ অল এমপ্লয়ি, সকল এমপ্লয়ীদের নাম খুঁজো হু ওয়ার্ক ফর সিটিআই কর্পোরেশন, যেটা সিটিআই কর্পোরেশনের কাজ করে। খুবই সহজ। তো সিলেক্ট এমপ্লয়ি নেম ফ্রম ওয়ার্কস হোয়ার, সিটি নেম, কোম্পানি নেম কি, সিটিআই কর্পোরেশন, মানে সিটিআই কর্পোরেশনে যে চাকরি করে তার নামটা নিয়ে আসো। তাইলে খুব সহজে আমরা আনতে পারতেছি। কিভাবে আনতে পারতেছি দেখেন। আচ্ছা, তো অনেক সহজে আনা যাচ্ছে। সিলেক্ট সিটি নেম, তাহলে বলছে একটা অ্যাট্রিবিউট সিলেক্ট ই নেম মানে কি, আসলে একটা অ্যাট্রিবিউট, সবটা কিন্তু সিলেক্ট করতে বলে নেই। যেহেতু একটা অ্যাট্রিবিউট বলছে, তার মানে এটা কোন ক্লোজ, পাই ক্লোজ। ওয়ার্ক হোয়ার একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন মানে কি, সিগমা। তাহলে কি, পাই নেম ব্র্যাকেট সিগমা সি নেম, যখন হলো কি সিটিআই কর্পোরেশন। তারপরে কি, এখানে আমরা কন্ডিশন, তারপরে হলো রিলেশন। তাহলে রিলেশনটা কি ছিল, ওয়ার্কস, কারণ কি এই যে হু ওয়ার্কস, হ্যাঁ, ওয়ার্কস থেকে নির্ণয় করতে বলছে, ওয়ার্কস থেকে আমরা নিয়ে আসলাম। পরেরটা দেখি, 2টা টেবিল হলে কি হবে। এতক্ষণ তো আমরা সাধারণত একটা করে টেবিল দেখে আসছি, তাই না? এখন আমরা 2টা টেবিল দেখবো। ফাইন্ড দ্য নেম অ্যান্ড সিটিস অফ রেসিডেন্স অফ অল এমপ্লয়ি। ফাইন্ড দ্য নেম একটা অ্যাট্রিবিউট, সিটিস অফ রেসিডেন্স মানে যেখানে থাকে সেখানকার শহরে, সেই শহরের সিটিটার নেম কত হচ্ছে, অফ অল এমপ্লয়ি, সকল এমপ্লয়ি হু ওয়ার্ক ফর সিটিআই কর্পোরেশন, মানে যেই বেচারা সিটিআই কর্পোরেশনে কাজ করে তার নেম এবং তার শহরের নামটা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হবে, এমপ্লয়ি বেচারার নাম নিয়ে আসলাম, সিটি নিয়ে আসলাম,
কিন্তু সেটা নাম আর সিটি নিয়েছিলাম, কিন্তু সে তার এমপ্লয়ি তার মানে কি জানো, এখানে এমপ্লয়ি নেমটা হলো প্রাইমারি কি, হ্যাঁ এমপ্লয়ি নেমটা প্রাইমারি কি, তার ওয়ার্ক মানে কাজ সে কোথায় করে, এই যে কোম্পানি নেমে, এই কোম্পানি নেমে কাজ করে। কোম্পানি নেম মানে কি সিটি কর্পোরেশন, মানে ব্যাপারটা এরকম যে এমপ্লয়ি একটা বুঝেন তাহলে সবগুলো বুঝবেন। এমপ্লয়ি ই নেম, স্ট্রিট, আর হলো সিটি, আর একটা হলো কি সে ওয়ার্ক করে কোন কোম্পানিতে সেটাও লাগবে। তাহলে ই নেম, সি নেম, কোম্পানি নেম, স্যালারি, সামথিং সামথিং। তাহলে এই দুইটা টেবিলের মধ্যে কি এই কোয়ারিটা আসছে না, এই কোয়ারিটা আসছে কি এই দুইটা টেবিল থেকে। বোঝার চেষ্টা করেন ভালো মতো। এই যে বেচারা এমপ্লয়ির আমি কি নির্ণয় করব, নাম নির্ণয় করব। আচ্ছা আমি কালো কালি নিয়ে নিই। এই বেচারা এমপ্লয়ির নাম নির্ণয় করতে বলছে, আর হলো সিটিজ নির্ণয় করতে বলছে, আর কিছু নির্ণয় করতে বলে নাই, নির্ণয় করতে বলে নাই, বলছে এই দুইটাকে বের করো, তোমরা এই দুইটাকে বের করো। বাট লাস্টে বলে দিছে কন্ডিশনে যে এই বেচারা সিটিআই কর্পোরেশনে চাকরি করতে হবে। তাহলে সিটিআই কর্পোরেশনের নামটা আছে কি এই ওয়ার্ডস টেবিলে, এটা হলো তার কোম্পানি নেম, এটা হলো তার কি কোম্পানি নেম এখানে আছে। তাহলে এখান থেকে নির্ণয় করতে হবে। সো অবশ্যই এই দুইটা টেবিলের সাথে জয়নিং করতে হবে, এই দুইটা টেবিলের সাথে কি করতে হবে, জয়েন করে রেজাল্টটাকে আনতে হবে। তাইলে কিভাবে রেজাল্টটা আনবো আমরা, যে দুইটা জয়েন কেমনে করে, এই যে এরকম করে আমরা দুইটা টেবিলকে জয়েন করলাম, জয়েন করে তাদের মধ্য থেকে যারা সিটি কর্পোরেশন চাকরি করে তাদেরকে আমি নিয়ে আসলাম। ঠিক আছে। সো এই যে এখানে কোয়েরিটা সুন্দর মতো লেখা আছে, ন্যাচারাল জয়েন করে করতে পারি, অথবা আমরা ওই যে ডিরেক্টলি দুইটা টেবিলকে ম্যাচ করায় করতে পারি। যাই হোক, যে সেটা আমরা যেভাবে করি। তাহলে কোয়েরিটা কি, রিলেশনাল অ্যালজেব্রাটা কি হবে, তাহলে আমরা প্রথমে পাই লিখে ফেলি, সবচেয়ে সহজ জিনিস। এটা লিখলে আমরা 1 মার্ক পেয়ে যাব। তাহলে পাই তার কি ই নেম বলছে, তার এমপ্লয়ি নেম সিলেক্ট করতে বলছে, আর বলছে সিটি নির্ণয় করতে। তাহলে ই নেম আর সিটি আমরা লিখে ফেললাম পাই। তারপরে আসে কন্ডিশন পার্টে। এখন কন্ডিশন পার্ট কি দুইটা টেবিল থেকে নিতে হবে না, তাইলে সিলেক্ট সি নেমটা সিলেক্ট করব। সি নেম মানে কোম্পানি নেমটাকে আমরা সিলেক্ট করব, যার নাম সিটিআই কর্পোরেশন হবে, কর্পোরেশন ব্র্যাকেট। এবার সে রিলেশনের খেলা, হ্যাঁ রিলেশনের খেলা। কোন দুইটা রিলেশন থেকে নিব, ন্যাচারাল জয়েন যেহেতু বলছে, তার মানে এমপ্লয়ি এন্ড ওয়ার্ক থেকে নিতে হবে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে এই রিলেশনের জায়গায় লিখব এমপ্লয়ি ন্যাচারাল জয়েন ওয়ার্ক। তুমি এই দুইটা থেকে জয়েন করে এই সিটিআই কর্পোরেশনটাকে নিয়ে আসো, নিয়ে আসার পরে যারা সিটিআই কর্পোরেশনে চাকরি করবে তাদের এমপ্লয়ি নেম এবং সিটিটাকে অ্যাট্রিবিউট হিসেবে সিলেক্ট করে দাও। ঠিক আছে। সো আমরা নেক্সট প্রবলেমটা দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবো। নেক্সট প্রবলেম হচ্ছে যে নেম, স্টেট, অ্যাড্রেস এবং সিটিজ সব কিছুকে নিয়ে আসো হু ওয়ার্ক ফর সিটিআই কর্পোরেশন এবং আর্ন মোর দেন 15,000 টাকা। তার মানে এই যে প্রথম দুইটা টেবিলের উপরই আমার কাজ করতে বলছে, তাই না? তাহলে প্রথম দুইটা টেবিলের অ্যাট্রিবিউটগুলো লিখলাম, সিলেক্ট করতে হবে ন্যাচারাল জয়েন ওয়ার্ক আর এমপ্লয়ি, হোয়ার সিটি নেম সিটিআই কর্পোরেশন এবং স্যালারি 5,000 টাকার থেকে বেশি। তাহলে কি এমপ্লয়ি নেম, স্ট্রিট, সিটি সিলেক্ট করলাম। এবার কন্ডিশন বসাই। কন্ডিশনে কি হবে, সিগমা তার নাম হলো সিটিআই কর্পোরেশন এবং এবং দিলে আমরা এই সাইনটাকেও ব্যবহার করতে পারি, এই সাইনটাকেও ব্যবহার করতে পারি। সাইনটা এরকম, এই যে এটা মানে এন্ড সাইন, হ্যাঁ, অথবা ডিরেক্টলি এন্ড লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এন্ড স্যালারি গ্রেটার দেন 5,000 কোন দুইটা রিলেশনের উপর করতে বলছে, এমপ্লয়ি এন্ড ওয়ার্ক এই দুইটা রিলেশনের উপর করতে বলছে। হ্যাঁ আচ্ছা, তারপর আমরা আরেকটা জিনিস দেখি কি হলো। হ্যাঁ, তো এই হলো মানে দুইটা জিনিসকে আমরা একসাথে কিভাবে কাজ করলাম সেটা। আমার কম্পিউটার হ্যাং করলো নাকি? আচ্ছা হ্যাঁ, এবার 3 নম্বর প্রবলেমটা দেখি। 3 নম্বর প্রবলেমটা বলছে, 4 নম্বর প্রবলেম যে অল এমপ্লয়ি সিলেক্ট দ্য নেম অফ অল এমপ্লয়ি। নেম সিলেক্ট করতে বলছে, শুধু নেম সিলেক্ট করতে বলছে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, ভাইয়ারা আমার, আপুরা আমার, সবাই একটু খেয়াল করি যে সব এমপ্লয়িগুলার নেম সিলেক্ট করতে বলছে যারা সেম সিটিতে থাকে, সেম স্ট্রিট থাকে
এবং সেম সিটিতে এবং সেম স্ট্রিটে থাকে। তাইলে কি হবে, এই যে টেবিল নেমটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এমপ্লয়ির টেবিল নাম দিছি ইএমপি, হোয়ার ম্যানেজার নেম ইকুয়াল টু এমপ্লয়ি নেম এবং এমপ্লয়িডার স্ট্রিট, এমপ্লয়ি স্ট্রিট এবং এমপ্লয়িডার সিটি, এমপ্লয়ি সিটি। এটা তো আপনারা জানেন না, এই কোয়েরিটা আপনারা জানেন, একটু দেখলেই পারবেন, 3টা টেবিল থেকে আমরা নিছি। তখন আমরা কি করব, তখন এই যে এন্ড দিয়ে কন্ডিশন লিখলাম এবং এমপ্লয়ি নেম লিখলাম, ম্যানেজার লিখলাম এবং ইএমপি এটা কেন লিখলাম, কারণ এই যে দেখেন আমরা এই যে টেবিল নেমটাকে অ্যাজ করে নিছি। অ্যাজ মানে কি, টেবিল নেমটাকে চেঞ্জ করে নেওয়া। অ্যাজ মানে হলো টেবিল নেমটাকে চেঞ্জ করে নেওয়া। হ্যাঁ, ধরেন আমরা একটা টেবিল নেম ছিল স্টুডেন্ট, তা আমরা লিখলাম যে স্টুডেন্ট এস STU, তখন জাস্ট টেবিল নেমটা এই প্রোগ্রামেটিক্যালি চেঞ্জ হবে, মানে ভিতরে চেঞ্জ হবে না, জাস্ট প্রোগ্রামেটিক্যালি চেঞ্জ হবে। সেজন্য এখানে মানে এমপি ইউজ করছি আর কি। আর কন্ডিশন তো আপনারা এসকিউএল কোয়েরি থেকে জানেনই যে কিভাবে হবে। হ্যাঁ, সো এই হলো অ্যাডভান্স লেভেলের রিলেশনাল অ্যালজেব্রা, আমরা এইভাবে শিখতে পারি। তো সবার কাছে আমার প্রশ্ন, রিলেশনাল অ্যালজেব্রাটা কি বুঝছেন? এখন যদি আপনারা প্র্যাকটিস করেন একটা বই দেখে, কোর্তের বই, হ্যাঁ কোর্তের বইয়ে অনেক রিলেশনাল অ্যালজেব্রা আছে, KORTH, নেটে পাবেন, কারো কাছে না থাকলে ডাউনলোড করে নেবেন। কোর্তের বইতে পুরো একটা চ্যাপ্টারই আছে রিলেশনাল অ্যালজেব্রা চ্যাপ্টার। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা শিখলে আপনারা সব পেরে যাবেন। এটা হলো কোর্তের বইয়ের মানে রিলেশনাল অ্যালজেব্রা। সো আপনারা যখন কোর্তের বই পড়বেন তখন পুরো ডিটেলসটা জেনে যাবেন ইজিলি। হ্যাঁ, আচ্ছা। আর দ্বিতীয় হলো কোন পরীক্ষায় আসছে, কোন পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আসছে, বিপিডিবিতে বলছিলাম। এবং আচ্ছা আচ্ছা, আপনাদের একটা পরীক্ষা আসছে, আমি এটাকে মুছে দিই, ওই ছবিটা আমার কাছে আছে, আমি ছবিটা নিয়ে আসি। আচ্ছা, এই যে দেখেন, এটা একটা এমসিকিউ আসছে, এটা আসছে এপি 2021, ওখানে এমসিকিউ আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, পুলুমা রয়, সেটার এমপ্লয়ি আর ওই এমপ্লয়ি সেম, বুঝছেন? কিন্তু এই যে আমি এমপ্লয়ি অ্যাজ ইউজ করা কেন ইউজ করে, এটা নেটে সার্চ দিবেন। অ্যাজ মানে ধরেন রিনেম অপারেশন, রিনেম। ধরেন পুলোমা রয় রে, এত কঠিন নাম, তাহলে বার্সিটিতে সবাই পুলোমা রয়লে পুলোমা করে পুলো করে ডাকে, যে এই পুলো কেমন আছিস কেমন আছিস, কারণ পুলোমা রয় নামটা অনেক বড়। হ্যাঁ, তো সবাই পুলো করে ডাকে। পুলো করে ডাকলে আপনি আসলে পুলো হয়ে গেলেন? পুলো তো হইলেন না, আপনার নাম হলো পুলোমা রয়। সো পুলো হলো জাস্ট সবাই একটু রিনেম করে আপনাকে ডাকতেছে, বা মজা করে একটা শর্ট নেম দিয়ে ডাকতেছে। তো ওই যে এস এমপ্লয়ি এস ইএমপি, এটা হলো শর্ট নেম, জাস্ট শর্ট নেমটাকে ওখানে বোঝাই দিলাম যে ইএমপি মানে এটা শর্ট নেম, ব্র্যাকেটে আসলে মেইন জিনিস হবে এমপ্লয়ি, এরকমই আর কি, বোঝা গেছে? সো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। সো এখন আমরা দেখি পরীক্ষা আসছে এপি 2011 একটা এমসিকিউ আসছে। সো এই একটা এমসিকিউ শিখতে গেলে আমরা পুরোটা শিখতে পারবো বলছে। এবার দেখেন তো এটা পারেন কিনা, আমি অ্যান্সারটা মুছে দিই। হ্যাঁ, অ্যান্সারটা মুছে দিই। বলেন তো, সিলেক্ট মার্ক ফ্রম স্টুডেন্ট হোয়ার মার্ক গ্রেটার দেন 80। এখন বলছে কি, সিলেক্ট মার্ক বলে দিছে, অল রেকর্ড বলে নাই, অল রেকর্ড বলে নাই, শুধু বলছে মার্ক সিলেক্ট করতে। মানে প্রথমে পাই হবে, প্রথমে কি হবে, পাই হবে। তাহলে দেখেন এখানে এটাতে প্রথমে সিগমা আছে, এটা বাদ, এটা বাদ। তাহলে সিলেক্ট করতে বলছে কি, সিলেক্ট মার্ক, সিলেক্ট মার্ক সিলেক্ট করতে বলছে। এখন দেখেন পাই মার্কস মানে এটা ঠিক আছে, পাই স্টুডেন্ট এটা মানে প্রথমেই ভুল, তারপরে পাই স্টুডেন্ট এটাও ভুল। তার মানে মার্কস সিলেক্ট করতে বলছে, মানে এই এক নম্বরটাই কারেক্ট। তাহলে সিলেক্ট মার্ক, তারপরে কি কন্ডিশন হলো, মার্কসটা 80 থেকে বড় হইতে হবে। তাহলে কি, সিগমা কন্ডিশন, সিগমা কি লিখবো, মার্কস গ্রেটার দেন 80, ব্র্যাকেট কোন টেবিল, স্টুডেন্ট টেবিল। সো দেখেন এই যে সিগমা মার্ক গ্রেটার দেন 80, টেবিলের নাম কি, স্টুডেন্ট টেবিল। সো এটাই আমার এই নম্বরটা হলো কারেক্ট, এই নম্বরটাই কারেক্ট, বুঝা গেছে? সো আমরা সিলেক্ট দেখা মার্ক সিলেক্ট করতে পারলাম, এট্রিবিউট সিলেক্ট করতে বলছে, এটা দেখেই আমি 3টা কোয়েরিকে বাদ দিয়ে দিতে পারলাম। 4 নম্বর একটা রিলেশনাল আছে, ডিরেক্টলি এটা চোখ বন্ধ করে দাগাই দিতে পারি। এখন বোঝার জন্য দেখলাম যে ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, মার্ক গ্রেটার দেন 80 স্টুডেন্ট। সো রিলেশনাল অ্যালজেব্রা সবাই কি বুঝছেন?
রিলেশনাল অ্যালজেব্রা সবাই বুঝছেন? এখন আপনারা বই পড়ে বুঝবেন, আমি ধরাই দিলাম আপনাদেরকে লাইন যে এমনি এমনি রিলেশনাল অ্যালজেব্রা করে। বাকি জিনিস আপনাদের কাজ ভাই, আমার কোনো মানে কাজ এখানে নাই আর কি। হ্যাঁ, আমি আপনাদেরকে ধরাই দিছি। সো সো এখন আমাকে বলেন যে বুঝছেন কিনা, বুঝছেন কিনা বলেন, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাই। 11:30 বেজে গেছে, একটু তাড়াতাড়ি বলেন। বুঝছেন না? ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, সবাই বুঝছেন। তাহলে আমরা এবার চলে আসি এসকিউএল কোয়েরিতে। হ্যাঁ, ন্যাচারাল জয়েন দিয়ে করলে ভালো, ন্যাচারাল জয়েন দিয়ে করলে ভালো। সো আরও আরও কিছু বোঝার জন্য আপনি যদি করতে বইটা দেখবেন, ওখানে আরও কমপ্লেক্স আছে। হ্যাঁ, সো আপনাদের পরীক্ষা যেগুলো আসে এরকমই কমপ্লেক্স, এর থেকে বেশি আসে না। সো এরকম একটা কোশ্চেন আমি দেখাচ্ছি, দাঁড়ান দেখি আমার পুরোটা চ্যাপ্টার এখানে আছে কিনা, যদি থাকে তাহলে দেখাইতে পারবো, মানে বিগত বছরের কোশ্চেনের শীটটা আছে কিনা আমি তাহলে দেখাতে পারবো। এই কম্পিউটারে নাই মনে হচ্ছে। সরি, এটাতে নাই। তাহলে দাঁড়ান 1 মিনিট দেখাই, 1 মিনিট। হ্যাঁ, একটু লাইনে থাকবেন, আমি হলো একটু দেখাই ছাড়ি আপনাদেরকে আজকে। হ্যাঁ, যে পরীক্ষা কিভাবে আসছিল। হ্যাঁ, আপনারা বোধহয় ডেস্কটপটা দেখতে পাচ্ছেন তো এখানে। এই যে পাইছি। হ্যাঁ, আমি পাইছি প্রবলেমটা, এখন আপনাদেরকে দেখাবো। বিপিডিবিতে যেটা আসছিল সেটাকে পাওয়া গেছে।
এই যে এই জিনিসটা আসছে, এই এই জিনিসটা আসছে আমাদের কোথা থেকে? ওই যে আমাদের যেটা বললাম সেখান থেকে আসছে। হ্যাঁ, ইমেজটা ভুল আসছে, আমি আবার করে নিই। হ্যাঁ, দেখেন সবাই একটু লাইনে আসেন, আমরা এই জিনিসটা এখন বুঝবো। এটা আসছে এই কোশ্চেনটা আসছে বিপিডিবি 2021 আসছে। হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন। সো এখানে কি বলছে? এখানে বলছে যে তোমার একটা জিনিস আছে, পাওয়ার প্ল্যান্ট কাস্টমার ইউজেস প্রোফাইল। হ্যাঁ, এরকম আছে, এরকম আছে থাকার পরে এখানে কয়েকটা কন্ডিশন দিয়ে দিছে। যাই হোক, কন্ডিশন আমাদের দেখার দরকার নেই, এটা আমরা পরে দেখবো নিজেরা বোঝার জন্য। এটা তো দিয়ে দিছি, আপনারা পজ করে বুঝে নিন। এখানে বলছে যে লিস্ট, কি বলছে যে লিস্ট দ্য কাস্টমার, প্রথমেই বলে দিছে যে কাস্টমার, লিস্ট দ্য কাস্টমারদেরকে লিস্ট করো উইথ ইয়ারলি বিল, যাদের ইয়ারলি বিল মোর দেন 5,000 টাকা। ইয়ারলি বিলটা কি? মোর দেন 5,000 টাকা। ইয়ারলি বিল হবে মোর দেন 5,000 টাকা। ঠিক আছে, এটা বলে দিছে। হ্যাঁ, আচ্ছা 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 সো এই তিনটা কন্ডিশনের উপর বেস করে, আমি লিস্ট করলাম যে প্রথমে চাইছে তাদের কাস্টমার আইডি আর হলো নেম। তখন বলছে যে ইয়ারলি বিল মোর দেন 5,000 কেমনে আসে সেটা এখানে বলে দিছে, এখানে বলা আছে। হ্যাঁ, এখানে বলা আছে, আমরা সেটা এখান থেকে বুঝে নিতে হবে। এটা আমি এখন বুঝাবো না, আপনারা নিজে নিজে বুঝবেন। এই যে ইয়ারলি বিল কেমনে 5,000 টাকা আসে, এই তিনটা কন্ডিশনে বলে দিছে। তাইলে এই তিনটা কন্ডিশন অনুযায়ী আমি পাইলাম যে মান্থলি ডিমান্ড, প্রতি মাসে তার কতটুকু খরচ করে সেটা ইউনিট প্রাইস দিয়ে গুণ করে, এবং সেটা যদি 12 দিয়ে গুণ করি, মানে বছরে নেই, মানে প্রতি মাসে কত ইউনিট আসে এবং তার ডিমান্ড কত সেটা দিয়ে গুণ করলাম। মানে সে ধরেন 1 ইউনিটের দাম 10 টাকা, সে মাসে খরচ করছে 200 ইউনিট, তাহলে ডিমান্ড হলো 200 ইন্টু 10 ইন্টু 12 বছরে কত আসে, সেইটা যদি 5,000 থেকে বড় হয় তাহলে কন্ডিশনটা কি এটার মধ্যে নিয়ে আসলাম। সো এই তিনটা জিনিস আমার চলে আসে পাওয়ার প্ল্যান্ট, মানে এই পাওয়ার প্ল্যান্ট একটা টেবিল থেকে, আর একটা হলো কাস্টমার টেবিল থেকে। তাহলে কাস্টমার ইন্টু পাওয়ার প্ল্যান্ট এই টেবিল থেকে নিলাম। এই ইন্টুটা মানে ওই আগের যে ইন্টুটা আমরা দেখাইছি না, এটা সেম, এটা সেম। এই চিহ্নটা আমি পাই নাই বলে গুণ চিহ্ন দিয়ে দিছি, কোনো সমস্যা নেই, আপনারা গুণ দিলে হবে। সো বুঝা গেছে ব্যাপারটা কেমনে আসছে। সো এই যে একটু আগে আপনারা শিখলেন, সেইটা শিখার ফল বিপিডিবিতে এটা আসছে 10 মার্কের কোশ্চেন, 10 মার্কসের কোশ্চেন। সো এই দুইটা জিনিস লিখতে পারলে আমরা 10 মার্ক পাই যাবো। কিন্তু দেখেন বুয়েট কত চালাক, এই দুইটা জিনিস লেখানোর জন্য সে আমাদেরকে কতগুলো জিনিস পড়াইছে। সো এই জিনিসগুলো পড়ে আমরা খাতায় জাস্ট কন্ডিশনগুলো লিখবো, খাতায় কন্ডিশন লিখে তারপরে এই দুইটা জিনিস একটু সাজাবো। 3 নম্বরটা কি বলছে যে ডিসেম্বরে কত বিল আসে সেটা লেস দেন 5,000 হাবি যাবি যাই লেখুক, ওই কন্ডিশন অনুযায়ী এটা পুরো সাজায় দেখলাম যে তিনটা জিনিস লাগে, কাস্টমার, পাওয়ার প্ল্যান্ট এবং কাস্টমার ইউজেস প্রোফাইল, তিনটে টেবিল কি লাগতেছে, সেজন্য জাস্ট গুণ দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমরা কত সহজে রিলেশনাল অ্যালজেব্রাকে করে ফেলতে পারি। তবে রিলেশনাল অ্যালজেব্রা করার প্রধান শর্ত হলো আপনাকে অবশ্যই এসকিউএল কোয়েরি জানতে হবে। সো এই হলো আমাদের রিলেশনাল অ্যালজেব্রা। আপনারা ডিটেলস পড়বেন কার বই থেকে? কোর্ট। মনে রাখবেন, প্রশ্ন কঠিন হলে রিলেশনাল অ্যালজেব্রা দেয়,
সো বাংলাদেশ ব্যাংক এপিতে রিলেশনাল অ্যালজেব্রা ছিল 5টা, আমি 3টা পারছিলাম, 2টা পারি নাই। সো আমরা সো ওই 2টা পারলে হয়তো বাংলাদেশ ব্যাংকে আমার মেরিট পজিশনটা আরো ভালো থাকতো। যাই হোক, সো বাংলাদেশ ব্যাংক এপিতে 5টা আসছিল, আর বুয়েটে প্রায় রিলেশনাল অ্যালজেব্রা দেয়, প্রায় দেয়। সো আপনারা বুয়েটের জন্য রিলেশনাল অ্যালজেব্রা পড়বেন। আর এবার দেখছেন এপিতে ছোট্ট একটা রিলেশনাল অ্যালজেব্রা 1 মার্কের জন্য দিয়ে দিছে। এরকম অনেক জায়গায় রিলেশনাল অ্যালজেব্রা গুলো আসে, রিলেশনাল অ্যালজেব্রা গুলো আমাদেরকে বুঝতে হবে। সো রিলেশনাল অ্যালজেব্রা আজকে এই পর্যন্তই। আমি চলে যাচ্ছি কোয়েরি প্রসেসিং সিস্টেম এসকিউএল হ্যাঁ বোঝানোর জন্য। সেটা হলো এসকিউএল মানে কি, আমরা চলে আসি এসকিউএল। আমি একটা টার্ম দিব আর কি পড়াটা এখন খুব সহজে টার্ম দিব। আচ্ছা, সো এসকিউএল হলো স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল কি বলবো? এসকিউএল কি? স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল, যেটা হলো আমাদের এমসি অ্যাপ্রুভড এবং টেবিল ডাটা ইজ অলসো স্টোরড ইন দ্য ফর্ম অফ টেবিল। সো এই যে এসকিউএল এর কাহিনী কি, আমি যতগুলো টেবিল থেকে ডাটা আনি না কেন, আমার এগুলো কি সব টেবিল। আমি যতগুলো টেবিল থেকে ডাটা আনি না কেন, এসকিউএল কি করে সবগুলো টেবিলকে একটা টেবিলে বানায়, একটা টেবিলে শো করে, একটা টেবিলে শো করে। এটা হলো এসকিউএল এর কাহিনী। সো আমরা যদি পরীক্ষা যদি আসে, হ্যাঁ ন্যাচারাল জয়েন দেওয়া যাবে, পুলোমার হয় অবশ্যই দেওয়া যাবে, কমন অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ আপনি একটু তাকায় দেখেন, হ্যাঁ উপরে দেখবেন যে পাওয়ার প্ল্যান আইডি কাস্টমার আইডি ম্যাচ করাইছে, অবশ্যই কমন আইডি আছে। হ্যাঁ আপনি একটু ভালো করে চেক করে দেখেন, তবে সিস্টেমটা আমি শিখাই দিলাম সে অনুযায়ী করবেন আর কি। হ্যাঁ আচ্ছা যাই হোক, সো এভরি টেবিল, এই যে প্রতিটা টেবিল আমরা একটু ছোটখাটো জিনিস শিখে আসি যেগুলো কিশোর আপনাদেরকে শিখাইছে। আমি একটু রিভিউতে চলে আসি। ধরেন এটা একটা স্টুডেন্ট টেবিল, এটা একটা কি স্টুডেন্ট টেবিল, যারা আছে আইডি নেম এজ আছে মনে করেন। তাইলে এই যে টেবিলকে আমি কলাম আর রো অনুযায়ী ভাগ করবো, তো এটাকে আমরা কি বলবো? কলাম। আর এই জিনিসটাকে আমরা কি বলবো? রো। এই জিনিসটাকে আমরা বলবো রো। তাহলে এই যে ছোট ছোট ভাগে ভাগ করতেছি এটাকে আমরা বলবো ফিল্ড, এটাকে আমরা বলবো ফিল্ড। তাহলে ফিল্ড আর এট্রিবিউট, ফিল্ড হলো কি এট্রিবিউট, ধরেন এইজ একটা ফিল্ড, এইজ ফিল্ড, এটা হলো নেমের ফিল্ড, এটা হলো আইডির ফিল্ড, এগুলো প্রতিটা হলো একটা এট্রিবিউট, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে ফিল্ড কি কি আছে? আইডি আছে, নেম আছে, এজ আছে, এটা হলো আমাদের এখানকার ফিল্ড। আচ্ছা আর রেকর্ড হলো কি? যেমন আমি বললাম প্রথম স্টুডেন্টের নাম অনন্যা, হ্যাঁ অনন্যা, তাহলে বললাম যে অনন্যা আর রেকর্ডটা ডাটাবেস থেকে নিয়ে আসো, তো তখন আপনারা অনন্যার কি নিয়ে আসবেন? অনন্যার আইডি নিয়ে আসবেন, অনন্যার নেম নিয়ে আসবেন, অনন্যার এজ নিয়ে আসবেন। সো এই যে অনন্যার 3টা জিনিসকে নিয়ে আসছি, মানে কি অনন্যার সব রেকর্ড নিয়ে আসছি, সে আগে কি করছে পরে কি করছে সব রেকর্ডগুলো আমরা নিয়ে আসছি। সো এই যে রেকর্ডটা আসলে কি বেসিক্যালি একটা রো, কারণ আমরা অনন্যার সব জিনিস নিয়ে আসছি, এটাকে বলবো রো। তাহলে রো এর আরেকটা কি? যেহেতু এটা হরিজন্টালি, তাহলে এটাকে আমরা বলবো হরিজন্টাল এন্টিটি। রো এর আরেকটা হলো হরিজন্টাল এন্টিটি। এই কথাগুলি একটু পরবর্তীতে শুনে আমি 1 ঘন্টা ক্লাস নিলেও এই ক্লাসের কথাগুলি একটু শুনে খাতায় লেখা রেখেন, এটি এমসিকিউতে আসে। হ্যাঁ সো আমি টোটাল 11টা গভর্নমেন্ট জব হয়েছিল আমার। হ্যাঁ সো বুঝতেই পারছেন মোটামুটি গভর্নমেন্ট জবের অনেকটা ভালো এক্সপিরিয়েন্স আছে। সো আমি যেটা বলতেছি বা যা লিখতেছি একটু পরবর্তীতে খাতায় বা এন্ট্রি করে রাখেন, তারপর তো আপনারা পড়বেন, পড়ার সময় তো মিল পাবেনি। সো ওই ব্যাপারগুলো থেকে এমসিকিউ বা ইয়েতে আসতে পারে আর কি। আচ্ছা সো এই হলো আমাদের টেবিলের কাহিনী। সো টেবিলের কাহিনী চলে গেল, এখন আমরা একটু সহজ জিনিস দেখি। টেবিলের কাহিনী যাওয়ার পরে আমরা আসি এসকিউএল সিনট্যাক্সে। এসকিউএল সিনট্যাক্স মনে রাখতে হবে, এসকিউএল হলো কোনো কেস সেন্সিটিভ না, কেস সেন্সিটিভ না, এসকিউএল কেস সেন্সিটিভ না। মানে আমি সিলেক্ট বড় হাতে লিখি অথবা যদি সিলেক্ট এরকম করি, সিলেক্ট দুইটাই কি? এই দুইটাই সেম। কেন সেম? কারণ কেস সেন্সিটিভ না, দ্যাটস ওয়াই এসকিউএল সিনট্যাক্সকে আমরা এরকম ভাবে লিখতে পারি। আচ্ছা কোনো ডাটাবেসের ক্ষেত্রে লাস্টে সেমিকোলন দেওয়া লাগে, কোনো দেওয়া লাগে না। কেন দেওয়া লাগে না? কারণ কোনো ডাটাবেসে হলো যে যেমন ওরাকলে দেওয়া লাগে না, আবার এক্সকেল ইয়েতে না, ওরাকলে দেওয়া লাগে কারণ সে আলাদা করে সেমিকোলন দিলে, আর মাইস্কিউএল দেওয়া লাগে না। সো দ্যাট ইজ ডিপেন্ডস আপ টু ইউ।
সো এসকিউএল কমান্ড, কি কি কমান্ড ইউজ করবো আমরা সব ডাটাবেজে পড়ে আসছি ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে, যে সিলেক্ট, আপডেট, তারপরে ক্রিয়েট, ইনসার্ট, এগুলো হলো এসকিউএল কমান্ড, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। সো এই জিনিসগুলো আমরা দেখা কোনো দরকার নেই। আচ্ছা, সো এবার আসলে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস একটু দেখাচ্ছি। তো 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 হোয়ার দিয়ে আমরা কি কন্ডিশন ব্যবহার করব। তাহলে নর্মাল স্ট্রাকচারটা কি ছিল এসকিউএল এর, যে নর্মাল স্ট্রাকচারটা একটু দেখব। এসকিউএল এর নর্মাল স্ট্রাকচারটা ছিল এরকম যে সিলেক্ট ডাটা বা অ্যাট্রিবিউট ফ্রম টেবিল নেম হোয়ার কন্ডিশন। আচ্ছা, এই ছিল আমাদের নর্মাল অ্যাট্রিবিউট, হ্যাঁ, নর্মাল স্ট্রাকচার। এখন আমি চাইলে জিনিসগুলোকে অর্ডার বাই করতে পারি। অর্ডার বাই কেন? ধরেন আমি সাজাবো জিনিসগুলোকে, হ্যাঁ সাজাবো, তাইলে অর্ডার বাই করতে পারি। আচ্ছা, তখন এখন এখানে কাহিনীটা কি ঘটে একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমি বললাম যে সিলেক্ট, আমি দুইটা কোয়েরি লিখবো, হ্যাঁ দুইটা কোয়েরির মধ্যে পার্থক্য কি একটু বুঝবেন, এটা পরীক্ষায় প্রায় আসে। সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, তো আমি কাস্টমার লিখলাম। অর্ডার বাই কান্ট্রি, এটা লিখলাম। আরেকটা লিখলাম হলো কি 2 নম্বর, এটা হলো 1 নম্বর। সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, অর্ডার বাই কান্ট্রি অবলিক কাস্টমার নেম। তখন কি হবে? হ্যাঁ, দুইটা দিলে কি হবে? দেখো, সিলেক্ট স্টার ফ্রম অর্ডার বাই কান্ট্রি, এটা মানে কি? অর্ডার বাই কান্ট্রি যখন দিব বা অর্ডার বাই কান্ট্রি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যখন দিব, তখন সে ক্যারেক্টার অনুযায়ী সাজাবে। কি অনুযায়ী সাজাবে? তাদের ইয়ে অনুযায়ী, যেমন প্রথমে আমেরিকা, তারপরে বাংলাদেশ, তারপরে কানাডা, তারপর ডিডিয়া কি আসে কানাডা, এরকম করে সাজাইলো। হ্যাঁ, কিন্তু যখন দুইটা থাকবে কান্ট্রি এবং কাস্টমার নেম থাকবে, তখন কিভাবে সাজাবে? হ্যাঁ, তখন কিভাবে সাজাবে একটু বোঝার চেষ্টা করেন এখানে। হ্যাঁ, যখন দুইটা থাকবে তখন তো সে নামগুলো সেম অনুযায়ী সাজাবে, কিন্তু কাস্টমার নেম অনুযায়ী সে রিঅ্যারেঞ্জ করবে। কিভাবে? যেমন ধরেন অনন্যা বাংলাদেশ, পুলোমা বাংলাদেশ, তারপরে তুষার। আচ্ছা, আমি কিন্তু নামগুলো হলো ওই লাইভে যারা যারা আমার সামনে চোখে পড়তেছে তাদের অনুযায়ী সিলেক্ট করতেছি। তুষার বাংলাদেশ, তারপরে রাকিব ডেনমার্ক, হ্যাঁ এরকম করে নামগুলো আছে। তখন যদি কাস্টমার নেম কান্ট্রি এবং কাস্টমার নেম অর্ডার বাই দেই, তখন সে কান্ট্রিটা অর্ডার বাই সাজানোর পরে কাস্টমার নেমে সিরিয়াল অনুযায়ী সাজাবে। তাহলে ধরেন এই টেবিলে কিভাবে সাজাবে? এভাবে সাজাবে যে বাংলা, প্রথমে আমেরিকা, ধরেন আমেরিকার একজন আছে, আমেরিকার একজন ব্যক্তির নাম কি বলবো, টাকলা, ওটার নাম যেন কি ছিল, অ্যাপলের প্রতিষ্ঠাতা বলে গেছে। আচ্ছা, মার্ক আমেরিকা, ঠিক আছে। বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে সাজাবে? বাংলাদেশ কটা? 3 জানা, সেভাবে সাজাবে বাংলাদেশ। তখন এটা তো সিকোয়েন্স করলো, তারপরে এই কাস্টমার নামটারও সে সিকোয়েন্স করবে। কিভাবে? প্রথমে এ দিয়ে অনন্যা আছে, তার মানে প্রথমে অনন্যাকে নিয়ে আসবে। তারপর পুলোমা টি, পি আর টি এর মধ্যে কি আগে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, পি, পুলোমা চলে আসছে আগে। হ্যাঁ, সো তারপরে উদাহরণটা ভুলে গেল, এটা পুলোমাকে কেটে দিই। হ্যাঁ, এখানে আমি অন্য একটা নাম নিয়ে আসি। ধরেন এখানে আছে মফিজ, মনে করেন মফিজ আছে, আর এখানে তুষারের জায়গায় আছে ধরেন সুমি আছে। হ্যাঁ, সুমি আছে, সুমি বাংলাদেশ। তাইলে বাংলাদেশ কি? প্রথমে অনন্যা এ পেয়ে গেছে, তারপর তোর সুমি তো সেমই হয়ে গেল। দাঁড়ান তো, আমি উদাহরণটা
রিঅ্যারেঞ্জ করতে যাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ধরেন এখানে আছে ধরেন এখানে ধরেন সুমি আছে। হ্যাঁ, সুমি বাংলাদেশ, আর এখানে আছে ধরেন কেন্ডি বাংলাদেশ, কেন্ডি নামে একজন আছে। হ্যাঁ, কেন্ডি বাংলাদেশ। তাহলে সে কি করবে, প্রথমে অনন্যাকে লেখলো এ, তারপরে দ্বিতীয় সিরিয়ালে সে আবার এটাতে সিকোয়েন্স করবে। দ্বিতীয় সিরিয়ালে কেন্ডি আগে না সুমি আগে, অবশ্যই কেন্ডি আগে, সি। তাহলে বাংলাদেশ কেন্ডি, তারপরে থার্ড বাংলাদেশে কে, সুমি, সুমির সিরিয়াল আসবে সুমি, তারপরে ডেনমার্ক, ডেনমার্কে কে, রাকিব আছে। হ্যাঁ, এরকম করে সাজাবে। সো যদি আমি অর্ডার বাই, হ্যাঁ, যদি অনন্যা বিডি এবং পুলোমা আমেরিকা হয়, হ্যাঁ, তা তো পুলোমা আগে আসবে। আমি তো বললাম প্রথমে সে কান্ট্রিটা রিঅ্যারেঞ্জ করবে, তারপরে ইয়াসিনুর রহমান প্রথমে সে কান্ট্রিটাকে সিরিয়ালি সাজাবে, তারপর কান্ট্রির মধ্যে যে নামগুলো আছে সেগুলো সেই সিরিয়ালে সাজাবে। সো আমেরিকা আগে আসছে, এখানে যেই নামই থাকুক না কেন সেটা আগে চলে আসবে। তারপরে বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে যে তিনজন আছে তাদেরকে সাজাবে, অনন্যা, কেন্ডি, সুমি। তারপরে ডেনমার্কে চলে যাবে, ডেনমার্কে রাকিবকে নিয়ে আসবে, এরকম। সো প্রথমে সে সাজাবে, এইটাকে অ্যারেঞ্জ করবে বড়, ছোট থেকে বড়, তারপর এই নামগুলোকে ছোট থেকে বড় অ্যারেঞ্জ করবে। সো দুইটা অর্ডার বাই দিলে আগে কান্ট্রিকে করবে, তারপর কান্ট্রির মধ্যে যেই নামগুলো আছে সেগুলোকে অর্ডার বাই করবে। সো ব্যাপারটা কি বুঝছেন? কমেন্ট করে সবাই জানান যে বুঝছেন কিনা, কমেন্ট করে জানান বুঝছেন কিনা। সবার কমেন্ট চাচ্ছি একটু। ফোন দেয়, সো এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ, সো আমরা বুঝছি। তারপর আমরা আসি নাল ভ্যালু। নাল ভ্যালু কি? হ্যাঁ, ভেরি গুড, পুলোমা বুঝছেন। হ্যাঁ, আচ্ছা, সো নাল ভ্যালু কি? তো এ ফিল্ড উইথ নাল ভ্যালু is a field with no value। মানে নাল ভ্যালু মানে এমন একটা ফিল্ড যেখানে কোনো ভ্যালুই নাই, যেখানে কোনো ভ্যালুই নাই। নাল ভ্যালু মানে কি? এমন একটা ফিল্ড যেখানে কোনো ভ্যালু নাই। তাহলে ধরেন অ্যাড্রেস ফিল্ডে নাল থাকতে পারে, তাই না? ধরেন অ্যাড্রেস ফিল্ডে যাদের নাল আছে তাদের বাদ দিয়ে বাকিদের সিলেক্ট করব, তাহলে কেমনে? সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার where address is not null। মানে কি? এমন সব কাস্টমারদের সিলেক্ট করো যাদের অ্যাড্রেসটা কি নট নাল, মানে যাদের অ্যাড্রেসে কোনো নাল নাই সেটাকে আমরা সিলেক্ট করব। সো সিনট্যাক্সটা বুঝছেন? একটু বাসায় প্র্যাকটিস করবেন। কোর্তের বই অথবা ইন্টারনেটের যে কোনো একটা এসকিউএল টিউটোরিয়াল থেকে আমরা সিলেক্ট করব। তারপর আসি টপ পার্সেন্টেজ। টপ পার্সেন্টেজ মানে একবার পরীক্ষা আসছিল যে টপ 10% স্টুডেন্টকে সিলেক্ট করো, টপ 10% স্টুডেন্টকে সিলেক্ট করো। তখন কিভাবে আমরা করতাম? টপ 10% হলে আমরা এরকম করতাম যে সিলেক্ট টপ 10%। টপ 10% কি সিলেক্ট করব? টপ 10% কি সিলেক্ট করব? সব ডাটা, সব ডাটা ফ্রম স্টুডেন্টের টপ ডাটা থেকে টপ 10%কে
সিলেক্ট করে নিয়ে আসো। এই হলো আমাদের কাহিনী ছিল। আচ্ছা, এবার আমরা চলে আসি গ্রুপ বাই। গ্রুপ বাই খুবই সহজ। গ্রুপ বাই করা মানে কি? অনেক সহজ। হ্যাঁ, ধরেন এখানে আমাদের এখানে কি আছে, ছেলে আর মেয়ে আছে। আমি বললাম যে ছেলেদের হাইস্ট, ছেলেদের সর্বোচ্চ মার্ক এবং মেয়েদের সর্বোচ্চ মার্ক নির্ণয় করো। মানে ব্যাপারটা এরকম হলো না যে ছেলেদেরকে আমি একটা গ্রুপ করব, সেই গ্রুপ থেকে সর্বোচ্চ মার্ক যে পাইছে তাকে নিয়ে আসলাম, আর মেয়েদের একটা গ্রুপ করব, মেয়েদের গ্রুপ থেকে যাদের সর্বোচ্চ মার্ক তাদেরকে নিয়ে আসবো। সেটা হলো আমাদের গ্রুপ বাই। তাহলে গ্রুপ বাই এটা কি? ছেলে আর মেয়ে মানে কি জেন্ডার। ছেলে আর মেয়ে মানে কি জেন্ডার। তখন আমি কি করব, সিলেক্ট স্টার ফ্রম এটা গ্রুপ বাই জেন্ডার। গ্রুপ বাই জেন্ডার করলে ম্যাক্সিমাম, সিলেক্ট ম্যাক্সিমাম মার্ক ফ্রম স্টুডেন্ট হোয়ার গ্রুপ বাই জেন্ডার করে দিলে কি আমরা গ্রুপ বাই করে দুইটা থেকে আমি ডাটাটা নিয়ে আসতে পারলাম। হয়তো বুঝছেন সবাই, আমি শিওর যে এগুলো বোঝানো কিছু না। সো হ্যাভিং আর গ্রুপ বাইয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, হ্যাভিং আর গ্রুপ বাইয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা একটু দেখাবো। যে আসলে যদি আমরা কলাম সিলেক্ট করতে যাই তখন হোয়ার কন্ডিশনের মধ্যে এগ্রিগেশন ফাংশনগুলো, যে ম্যাক্স, মিন, তারপরে কাউন্ট, এগুলো হোয়ারের মধ্যে ব্যবহার করা যায় না। এটা একটু মনে রাখবেন, হোয়ারের মধ্যে ব্যবহার করা যায় না। সেজন্য বা এই সমস্যা দূর করার জন্য হ্যাভিং ব্যবহার করা হয়। তাহলে কিভাবে হ্যাভিং ব্যবহার করা হয়? সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার এজ greater than 25, গ্রুপ বাই ধরেন যে কি জেন্ডার, গ্রুপ বাই জেন্ডার, হ্যাভিং কাউন্ট স্টার গ্রেটার দেন 2, এরকম একটা কন্ডিশন দিয়ে আমি এটাকে লিখতে পারি। হ্যাঁ, অথবা ডুপ্লিকেট রো আছে কিনা কেমনে চেক করব? ডুপ্লিকেট রো আছে কিনা, ডুপ্লিকেট ধরেন ডুপ্লিকেটে আমি ইমেল দিয়ে চেক করতে পারি, তাই না? ইমেল দিয়ে চেক করবো, তাহলে কেমনে? সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি গ্রুপ বাই ইমেল, তখন হয়টাকে বাদ দিয়ে দিব, গ্রুপ বাই ইমেলকে গ্রুপ করো। যখন সেই ইমেলকে গ্রুপ করবে তাহলে সেম দুইটা ইমেল পেলে কি একই গ্রুপে নিয়ে আসবে না? একই গ্রুপে নিয়ে আসবে। তখন একটা গ্রুপ হয়ে যাবে, মোর দেন ওয়ান গ্রুপ হয়ে যাবে। যখন ইমেলটা কি সেম হয়ে যাবে তখন মোর দেন একটা হয়ে যাবে না? ধরেন মেয়ে আর ছেলে, জেন্ডার মেল আর ফিমেল, ওখানে কয়টা গ্রুপ তৈরি হবে? দুইটা গ্রুপ, একটা মেইলের একটা ফিমেলের। কিন্তু আমি যদি অনেকগুলো ইমেল থেকে গ্রুপ করতে যাই তাহলে যারা সেম ইমেল আছে তারা কি একটা গ্রুপ হয়ে যাবে। যেমন অনন্যা@gmail.com, আবার অনন্যা@gmail.com, দুইটা হয়ে গেল। মফিজ@gmail.com, মিজু@gmail.com, ওটা আবার আলাদা আলাদা গ্রুপ। আবার নাফিসি@gmail.com, আবার নাফিসি@gmail.com, ওরা আবার একটা গ্রুপ হয়ে যাবে। সো এই গ্রুপের যদি আমি করি যে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার লাগবে না, এখানে গ্রুপ বাই ইমেলকে গ্রুপ করলাম। হ্যাভিং কাউন্ট মানে এই যে ইমেলের কাউন্টটা, হ্যাভিং কাউন্ট ইমেল, এই যে ইমেলের কাউন্টটা বা হ্যাভিং কাউন্ট স্টার, এই স্টারের কাউন্টটা যদি গ্রেটার দেন 1 হয়, মানে একের বড় হয়, মানে দুইটা ইমেল যদি সেম হয় তাহলে কি গ্রুপটা একের বড় হয়ে যাবে না? তখন আমরা ওই ডুপ্লিকেটটাকে প্রিন্ট করে দিব। এটা হলো ডুপ্লিকেট রো, এভাবে প্রিন্ট করে গেল। এটা লাস্ট হলো কার্টেসিয়ান প্রোডাক্ট। আচ্ছা, জয়নিংটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জয়নিং একটু বই থেকে দেখবো, আমি একটু হালকা পড়াচ্ছি। সেটা হলো যে দুইটা টেবিল আছে, দুইটা টেবিলের মধ্যে যদি
আমরা কি করি, ইনার জয়েন করি। ইনার জয়েন মানে কমন, দুইটা টেবিলের মধ্যে যে কমন আছে তাকে নেওয়া, এটাকে আমরা বলবো ইনার জয়েন। এটাকে বলবো কি ইনার জয়েন, কমনগুলোকে নেওয়া। তারপরে দুইটা প্রথম টেবিলের সব এবং দুইটা টেবিলের মধ্যে যেটা কমন আছে মানে সব নিয়ে নেওয়া, এটাকে আমরা বলবো লেফট জয়েন। এটাকে বলবো লেফট জয়েন। সিনট্যাক্সটা একটু নেটে বা বই থেকে দেখে নেবেন। আচ্ছা, সেকেন্ড টেবিলের সব এবং কমনগুলোকে নিয়ে নেওয়া, পুরাটাকে নিয়ে নেওয়া, এটাকে বলবো আমরা রাইট জয়েন। এটাকে বলবো রাইট জয়েন। আর পুরাটা টেবিল নিয়ে নেওয়া, যা আছে যা কিছু আছে সব, এটাকে বলবো ফুল আউটার জয়েন। আচ্ছা, আরেকটা জয়েন আছে সেলফ জয়েন, এই দেখে নেবেন। সো এই কয়টা জয়েন আপনারা একটু কাইন্ডলি নিজেরা দেখে নেবেন, তাহলে পেরে যাবেন। হ্যাঁ, আচ্ছা, কার্টেশিয়ান প্রোডাক্টটা আমি একটু পড়াচ্ছি। কার্টেশিয়ান প্রোডাক্টটা একটু ইম্পর্টেন্ট। আপনারা আমি জাস্ট 2-3 মিনিট সময় নিব, অনেক রাত হয়ে গেছে, সরি। তো তারপর আমি একটু জাস্ট 2 মিনিট সময় নিচ্ছি। সেটা হলো কার্টেশিয়ান প্রোডাক্টটা কি জিনিস, হ্যাঁ সেটা একটু আমাদের লাগবে আর কি। অ্যাকচুয়ালি পরীক্ষা প্রায় আসে। কার্টেশিয়ান প্রোডাক্ট আমরা ছোটবেলা অঙ্ক করছি না, এ সমান সমান এ বি আর বি সমান সমান 1 2 3। তাহলে এ ক্রস বি, হ্যাঁ এ ক্রস বি কি ছিল, এ ক্রস বি ছিল A1 A2 A3, তারপরে B1 B2 B3। এটা হলো আমার কার্টেশিয়ান প্রোডাক্ট, মানে এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের সব কিছুকে নিয়ে নেওয়া, এটা হলো কার্টেশিয়ান প্রোডাক্ট। তাহলে যদি দুইটা টেবিল এরকম থাকে যে ধরেন ক খ, ক খ এর এজ হলো 20 30, আর এখানে আরেকটা টেবিল আছে এরকম যে ক খ গ, তাদের ধরেন মার্ক হইলো ধরেন 80 90 100। তখন এটা কি হবে, তখন জিনিসটা এরকম হবে, অনেক বড় হবে যদিও, আমরা একটু করে নিই। তখন এরকম হবে ক 20 80, ক 20 90, ক 20 100, খ 30 80, খ 90 80, আবার খ কত জানো 180। মানে এরকম প্রথম টেবিলের সাথে দ্বিতীয় টেবিল কার্টেশিয়ান প্রোডাক্ট করলে সেই টেবিলের সবগুলো জিনিসকে নিয়ে নিবে। হ্যাঁ, এই টেবিলের সবগুলো জিনিসকে সে নিয়ে নিবে, বারবার রিপিট হবে ক ক ক খ খ খ এরকম করে করে। হ্যাঁ, তো এই যে ফ্যাক্টরটা, এটা হলো কার্টেশিয়ান প্রোডাক্ট। এটা আমরা একটু দেখবো, হ্যাঁ একটু হালকা দেখবো, আমরা দেখলেই পেরে যাবো আশা করি। খুবই সহজ জিনিস, খুবই সহজে দেখতে পারবো। এবার একটু আরেকটু কথা বলি সাব কোয়েরি নিয়ে। হ্যাঁ, সাব কোয়েরি কি জিনিস? সাব কোয়েরি যখন একটা কোয়েরি রেজাল্ট আরেকটা রেজাল্টের উপর ডিপেন্ড করে, তখন সেটাকে বলবো আমরা সাব কোয়েরি। হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো? সাব কোয়েরি। যখন একটা কোয়েরি রেজাল্ট আরেকটা কোয়েরির উপর ডিপেন্ড করবে, সো ওই ফ্যাক্টরটাকে আমরা বলবো সাব কোয়েরি। হ্যাঁ, তো দেখা যাক একটা সাব কোয়েরি এনি অপারেশন দিয়ে। কি দিয়ে? এনি অপারেশন, এনি অপারেটর দিয়ে একটা সাব কোয়েরি দেখবো। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে, বুয়েট অনেকবার নিছে। তা আমি আগে একটু লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। সিলেক্ট প্রোডাক্ট নেম from product from products where product ID সমান সমান any bracket select product ID from order where quantity 40। তাহলে এটা দেখি আমরা। হ্যাঁ, এটা দেখবো এনি মানে কি, এনি মানে কি। আচ্ছা, বেসিক্যালি এই সাবকোয়েরিটার মানে কি, এইটার যে রেজাল্ট আসবে, এইটার যে রেজাল্ট সেটা হলো প্রথম পার্টের কন্ডিশন। মানে প্রথম পার্ট কোনটা রে ভাই? প্রথম পার্ট হলো আমার এই থেকে লাল কালি দেই, প্রথম পার্ট হলো আমার এই পর্যন্ত, এটা হলো
প্রথম পার্ট। আর সাবকোয়েরির এই যে পরের অংশটা এটা হলো দ্বিতীয় পার্ট। আর এই যে ফ্যাক্টরটা এটা হলো লিঙ্কার, এটাকে বলবো লিঙ্কার। তাহলে দেখেন প্রথম পার্ট এর কন্ডিশন হলো দ্বিতীয় পার্ট এর উত্তর, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে কাকে সলভ করব? অবশ্যই দ্বিতীয় পার্টকে সলভ করব। দ্বিতীয় পার্ট থেকে যে উত্তরটা পাই সেটা প্রথম পার্টের কন্ডিশনে বসিয়ে ফাইনাল রেজাল্টটা বের করব। এটা হলো আমাদের কাহিনী। আমি আবার বলছি, দ্বিতীয় পার্টের উত্তর যেটা পাবো সেইটা প্রথম পার্টের কন্ডিশনে বসাইয়ে আমরা ফাইনাল রেজাল্টটা বের করব। তাইলে আমরা দ্বিতীয় পার্টটাকে সলভ করি। বলছে যে তুমি প্রোডাক্ট আইডিকে বের করো, যেখানে কোয়ান্টিটি হলো 40। তাহলে কোয়ান্টিটি 40-এর প্রোডাক্ট আইডি কয়টা পাইছি? 1, 5, 6, 9। মনে করেন এই 4টা পাইছি। এই 4টা প্রোডাক্ট আইডি পাইছি যাদের কোয়ান্টিটি 40। তাইলে এই এনির কারণে এই প্রোডাক্ট আইডি এখানে আমি কয়টা পাবো? 4টা পাবো। প্রোডাক্ট আইডি কয়টা পাবো? 4টা। সো প্রোডাক্ট নেম কয়টা সিলেক্ট করবে? মোর দেন 1। এখানে যদি হোয়ার সমান সমান এটা দিতাম, এনি না দিয়া, তাইলে একটা প্রোডাক্ট আইডি পাইতাম, তাইলে ওরে আল্লাহ রে, 4 শেষ। এক মিনিট ভাই, একটু ওয়েট করেন। আচ্ছা, তাহলে কি বললাম যে সেকেন্ড পার্টে যদি এনি ইউজ না করতাম তাহলে একটা প্রোডাক্ট আইডি পাইতাম। এনি ইউজ না করলে একটা প্রোডাক্ট আইডি পাইতাম, একটার জন্য একটা প্রোডাক্ট নেম পাইতাম। কিন্তু এখন এনি ইউজ করার জন্য আমরা অনেকগুলো ভ্যালু পাইছি। কেন? এনির কারণে এখানে যতগুলো ভ্যালু আসবে সবগুলোর জন্য আমরা প্রোডাক্ট আইডি পাবো। আমরা কি পাবো? সবগুলোর জন্য প্রোডাক্ট আইডি পাবো। তাইলে আমরা কি বললাম? এনি মানে কি? কোন একটা পরীক্ষা আসছিল, বিপিডিবি না কিসের জন্য আসছিল, ওই যে আইসিটি মিনিস্ট্রিতে এনি এবং বিটুইন এরকম কিছু একটা আসছিল। সো আমরা একটু খেয়াল করি। তার মানে এনি মানে কি? এনি মানে হইলো আমরা তাহলে ইফ দ্য অপারেশন ইজ ট্রু ফর any value, any of the value in the range, অর্থাৎ রেঞ্জের মধ্যে আমি যতগুলো ভ্যালু পাই, সো এনি সেটাকে করবে। হ্যাঁ, সো এই হলো আমাদের এনি কাহিনী। তারপর অলের কাহিনী কি সেটা আপনারা পড়বেন। সো এই ছিল আমাদের বেসিক কোয়েরিগুলো। বেসিক কোয়েরিগুলো মানে বেসিক কোয়েরি থেকে আমরা এই জিনিসগুলোই জানলাম। এখন হলো আপনাদের পড়ার পালা। আমি বুঝাইলাম, আপনারা হলো সব জিনিসগুলো বুঝে এখন বের করবেন যে কিভাবে কোন অপারেশনটা কাজ করে, কিভাবে কোনটা কাজ করে, কিভাবে কি সিলেক্ট করে, সেই জিনিসগুলো হলো আপনাদের দায়িত্ব। সো ক্লাসটা কি বুঝছেন? ক্লাসটা রিলেশনাল অ্যালজেব্রা আর এসকিউএল কোয়েরি জিনিসগুলো মোটামুটি কি বোঝা গেছে? একটু কমেন্ট করে জানান, সবাই একটু কমেন্ট করে জানান মোটামুটি বোঝা গেছে কিনা। রিলেশনাল অ্যালজেব্রা ক্লিয়ার হয়েছেন এবং এসকিউএল কোয়েরিগুলো একটু কমেন্টের আশা করতেছি সবার কাছ থেকে যে রিলেশনাল অ্যালজেব্রা এবং এসকিউএল কোয়েরিগুলো বুঝছেন কিনা। ফাহিম ভাই বুঝছেন? পুরাটা ক্লাস করে বুঝছেন? ঠিক মতো বুঝছেন কিনা ক্লিয়ারলি? অনন্যা ইসলাম বুঝছেন? হ্যাঁ, সবাই বুঝছেন। হ্যাঁ, কেউ আবার ঠিক মতো ক্লাস করেন না, আবার মানুষের দ্বারা বললেন না যে ভাইয়া ঠিক মতো বোঝায় না। এইসব আমি কিন্তু খুবই কষ্ট করে বুঝাই এবং
খুবই পরিশ্রম করে বুঝাই আপনাদেরকে, হ্যাঁ। সো আমি যখনই ক্লাস নেই বা যেটাই বুঝাই মোটামুটি ফুললি বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ। সো খারাপ রিভিউ দিয়েন না কেউ। আর দ্বিতীয় জিনিস হলো, আমি যতটুকু সময় পাই মানে আপনাদের নিয়ে থাকার চেষ্টা করি। আমার অফিসের কাজ অনেক বেশি প্রেশার, সেটা শেষ করি। তারপর বাকি যতটুকু সময় ফ্রি থাকি তত সময় আমি গ্র্যাবিং করি, মানে বের করি যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা পড়লে কীভাবে হবে, বইতে কি দেওয়া উচিত কি দেওয়া উচিত না, আপনাদের কি পড়াবো কি পড়াবো না, এগুলো নিয়ে চিন্তা থাকি। এবং আমার রুমে যদি কেউ একজন আসতেন দেখতেন যে কত যে শীট পড়ে আছে, মানে আপনাদের জন্য লেখা, ধরেন বই লিখতে গেছি 2-3 শীট প্রিন্ট করছি, ওখান থেকে লিখছি, ওখান থেকে মাত্র দেখা গেলো 5 লাইন দিছি, বাকি সব ফালাই দিছি, ওগুলো দরকার নেই। তো এরকম করে করে অনেক শীট মিট প্যাঁচায় আছে। তা আমার খুব ভালো হতো যদি আমার সাথে কেউ একজন থাকতো যে কম্পিউটার সায়েন্সে পড়ে, তাহলে আমাকে অনেক হেল্প করতে পারতো। সো বা আশেপাশে যদি কোনো ছেলে পেলে থাকতো হেল্প পাওয়া যেত আর কি। সো 12টা 11 বাজে, আমি এখনো খাওয়া দাওয়া করি নেই। তো কালকে আমার অফিস নাই, যদিও সেক্ষেত্রে দেরি হলেও সমস্যা নাই। তো আপনারা যেহেতু বুঝছেন, আজকে একটু সবার একটু বুদ্ধি দেই। এই 2টা টপিক থেকে কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন পাইবেনই ভাই, আর রিলেশনাল অ্যালজেব্রা বা এসকিউএল। সো আপনারা কি করবেন, একদম বেসিক এসকিউএল একটু করতে বই থেকে পড়বেন, পড়া ওটার সাথে সাথে ওটা রিলেশনাল অ্যালজেব্রাটা কি হয় সেটাও লিখে ফেলবেন, বা কিভাবে বানায়, বা অনেক টিউটোরিয়াল আছে, হ্যাঁ। ক্লাউড আইটি এবারে যে বইটা বেরোচ্ছে ওখানে এসকিউএল এবং রিলেশনাল অ্যালজেব্রাটা আমি একটা চ্যাপ্টারই রাখছি, যেটা অনেক বড়, প্রায় 20-25 পৃষ্ঠা। দ্বারা আমি দেখি কয় পৃষ্ঠা চ্যাপ্টার, যেহেতু আমি ওপেন করছিলাম এখানে কোয়েরি প্রসেসিং সিস্টেম। সো এটা টোটাল 16 পৃষ্ঠার একটা চ্যাপ্টার, হ্যাঁ। এই যে 16 পৃষ্ঠার চ্যাপ্টার। তো এই 16 পৃষ্ঠার চ্যাপ্টার পড়লে মোটামুটি সব ধরনের ধারণা পেয়ে যাবেন। কারণ এখানে আসলে অনেক কোয়েরিগুলোকে অনেক করে লেখা এবং কোড আকারে লিখে বিভিন্ন জিনিসকে ব্যাখ্যা করা হয়েছে। সো যাই হোক, এগুলা যাই হোক। সো আমরা এই জিনিসগুলোকে একটু পড়লে মোটামুটি আমাদের সব কিছু ঠিক মতো হবে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কোর্তের বই বা হাবিজাবি বইগুলো থেকে একটু পড়ে নিন। কোর্তের বই ডাউনলোড করা যায় বা যে কোনো ডাটাবেসের বই থেকে পড়ে নিন। তো নেট থেকে আগে বই থেকে পড়ে, নেটে তো সংক্ষিপ্ত করে লেখা, তো বই থেকে পড়লে একটু বুঝতে সুবিধা হবে। সো আমি আবারও বলছি, এসকিউএল কোয়েরি এবং রিলেশনাল অ্যালজেব্রা, বাংলাদেশ ব্যাংক সামনে যে স্টেন প্রোগ্রামারের পরীক্ষা আছে ওখানে আপনি 5 থেকে 10 মার্ক পাবেনই এমসিকিউ রিটেন মিলে। সো রিলেশনাল অ্যালজেব্রা এবং কোয়েরি পড়ে যাবেন, 5 থেকে 10 মার্ক আসবেই। কেন? কারণ ব্যাংকে কোয়েরি নিয়ে বেশি কাজ হয়, হ্যাঁ, বলে দিলাম আর কি। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করেন, আমার বদনাম টদনাম করেন না। আমি আপনাদের জন্য আসলেই কষ্ট করি, মন থেকে করি, হ্যাঁ। আমার বিজনেসের ইচ্ছা নাই। সো দোয়া করি, তো দোয়ার মাঝখানে যতটুকু পকেট খরচ আসে আর কি, হ্যাঁ, সেটাই। আচ্ছা, সো কারো তো কিছু বলার নেই হয়তো। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।